The night comes alive with Grameenphone. আমরা ইমেলটা পড়তে চাই এন্ড আশা করছি আপনাদের এটা সবার আশা করছি ভালো লাগবে। ইমেলটা আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাজিদ হাসান শাফিন। আমার আর দুই বন্ধু তাইয়ব এবং তাহসিন, আমরা তিনজন মিলে মেহেরপুর জেলায় একটা একটা টিম খুলেছি এবং আমাদের জেলাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজ ভূত এফএমের ঘটনা কালেক্ট করে এবং ভূতের এফএমের আজকে তিনি একটা ঘটনা শেয়ার করছেন এবং আশা করছি সেটা সবার ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে ৩০ বছর আগের মেহেরপুর জেলা শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কোর্ট ছাড়িয়ে কিছু দূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি, চারিপাশ বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানরমাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ। খালিদ ও খালিদ বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না, কিন্তু তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে তখন। তো ওই সময়ে রোজার ঈদ বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাতে একটু সেলিব্রেট করা যায় কিনা, কিন্তু ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই। ঈদের দিন সারা বিকেল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার একটু পর বাড়ির পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশানের শেষ মাথায় আসতেই সে শুনতে পায় কি যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমোতে চলে যায় আর ভাবতে থাকে কাল বাদে পরশুদিন তো বার্থডে, কি করা যায়। এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45 তার ঘুম ভাঙলে সে যেটা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2 ফুট উচ্চতায় ভাসছে সে নিজে এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে। এতে একটু একটু করে বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত দোয়া-দরুদ পড়তে থাকে। একটু পরে ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একেবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা দিকে তাকিয়ে বিচ্ছিরি ভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপরে ধপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। ভোরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শেয়াল টেনে আনবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভেতরে ফেলে দিতে হবে আর কোনো মতেই এই কাগজটা খুলে পড়া যাবে না। তারপর ভোরে একটা টিকটিকি তোমার দরজার সামনে পড়ে থাকবে। সেই টিকটিকিটিকে শ্মশানের একটা কোনায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শেয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে
চিঠিটি ওই গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি শ্মশানের একটি কোণায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে খালিদকে সে শুধু এটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি, আর ওই মরা টিকটিকিটি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বার্থডেতে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলাম। তোমার কোন নিকট আত্মীয়ই সম্পত্তির লোভে এই কাজটি করেছে, কিন্তু আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায়, কবিরাজজি ওই চিঠিতে কি লিখেছিলেন, আর কেই বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল? এসব প্রশ্নের উত্তর আজও অধরা। এই ছিল ঘটনা, এবং সাজিদ, তাইয়ব এবং তাসিন আপনাদের কাছ থেকে আরো ঘটনার প্রত্যাশা করি। ইন দ্য মিন টাইম আমরা আরেকটা ঘটনা একটু পড়ে আসি আমাদের ইমেইল থেকে, এবং আশা করছি যে এই ঘটনাটি আই ডোন্ট নো আপনাদের কেমন লাগবে, বাট আমি পড়তে চাচ্ছি ঘটনাটি। আচ্ছা, এটা এসছে, আমরা জানি যে আমাদের অলরেডি মহালয়া গতদিন সম্পন্ন হয়েছে, তো আমাদের সামনেই শারদীয় দুর্গা উৎসব, এবং ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গাতেই এটা খুব জাঁকজমকভাবে পালিত হচ্ছে। তো আমি ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি ইমেইল এসছে, যে ইমেইলটা আমি একটু পড়ে ফেলতে চাই এই মুহূর্তে। লিখছেন যেভাবে সেভাবেই পড়ছি, এবং আমাদের প্রচুর ইমেইল ইদানিং আসছে ইন্ডিয়া থেকে, সবসময় আসে, তারপরেও এখন আরো অনেক বেশি আসছে। স্পেশালি যারা মুর্শিদাবাদ থেকে শোনেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা রেগুলার আমাদের পাঠান ইমেল, আর কলকাতা থেকে তো সবসময় আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমার নাম সৌরভ আচার্য, আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি এখন। প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। 2011 মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই, কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেল পাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেল পাতা অর্পণ করা হয় না, তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে, এবং একটা লগা ও সেখানে রাখা ছিল দেখলাম, কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়ল ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়ল নিচে, আমি সেটা কুড়িয়ে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। যেই মুহূর্তে আমি সেই তাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবুও আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ পেরোতে হবে, সেই মাঠ 5 মিনিট
পর আমার বাড়ি। মাঠে এলাম, মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ বেরোনোর উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ বেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু আগে এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পেছনে তাকাই, আর তাকিয়েই দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নাই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ পায়ে অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিং বেল বাজিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে চাওয়ার পর সব ঘটনা খুলে বলি, কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয়। তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন, এই জিনিস কোথা থেকে জুটলো তোর কপালে? তখন তিনি আমাকে কিছু একটা বললেন, যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন, এবং আমার দিকে ফুঁ দিয়ে বললেন যে এবার গেছে, কিন্তু আবার আসবে। তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, কি গেছে, কিসের কথা বলছেন আপনি? তখন তিনি বললেন, এক ছায়ামূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন, ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়। ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাঁধা ছিল, আর সে আমাকে মেরে ফেলবে, কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দী থাকতে হয়েছে। তিনি বললেন, এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব না। তিনি এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে ব্যক্তির নাম, কিন্তু নাম বলছি না, এবং জায়গার নাম বলছি। জায়গাটি হলো বীরভূম জেলার তারাপীঠ, এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে, এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন, তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন যাওয়া হলো, কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেই আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য। কিন্তু বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্ট মন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফুঁ দিল, এবং দাদা উঠে গিয়ে বলল, স্বপ্নে নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাত 3টা জেগেই কাটালাম। পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়লাম সেই তারাপীঠের উদ্দেশ্যে। তখন যখন পৌঁছালাম, সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। তাকে সব ঘটনা খুলে বললাম, এবং সেই দিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকা গণ্ডিতে বসতে বললেন। দীর্ঘ 1 ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারিদিকে একটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে, এবং কিছুক্ষণ পর জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল, এবং আরেকটা ছায়ামূর্তি সেই ব্যক্তির পাশে আঁকা অন্য এক গণ্ডিতে এসে স্থির হল, এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে সেই চোখে, এবং তীব্র এক প্রতিহিংসা আমার ওপর। সেই সাধু তাকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দি করে বললেন, এই আত্মা এখন বন্দি, এ আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সেই সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন, আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন, খুব ভালো লাগবে। পড়ে শোনালাম, এবং আমি জানি না যে আপনি শুনছেন কিনা, বাট আমরা আপনার ঘটনা পড়ে শুনলাম। আমরা সরাসরি এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে।
এবং তারপরে আমরা একটা ডিসকাশনে যাব যে কার ঘটনা কিরকম কি অবস্থা সে ব্যাপারে। অ্যান্ড বাবু ভাই, আজকে রেডিও ফুর্তির বার্থডে, আই হোপ যে আপনিও অনেক মানে এটা নিয়ে এক্সাইটেড। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি 11 হ্যাপি বার্থডে। It's really It's been a long time, huh? It's been a long time. Right. 11 years. 11, yeah. And So আমরা আজকে যে ঘটনা শুনবো সে আপনি 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 বলছিলেন, আপনার সামনে কথা হচ্ছিল যে দেশের বাইরের হ্যাঁ, কিছু actually, ঘটনা। এটা হচ্ছে আমাদের ফ্লোরিডা ব্রুকসভিলের একটা ঘটনা আর কি। ওকে, জি সো শুড আই স্টার্ট? ওকে, প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে ব্রুকসভিলের একটা ঘটনা, একটা বাড়িকে ঘিরে। এটার নাম হচ্ছে মে স্ট্রিঙ্গার্স হাউস। অ্যাকচুয়ালি এটা এখন একটা আপনার মিউজিয়াম। এটা একসময় একটা বাসা ছিল আর কি। সো এটার কিছু লেজেন্ড আছে, আরবান লেজেন্ড ওখানে প্রচলিত আছে এটা নিয়ে, যে বাসাটা যিনি কেনেন, স্প্রিঙ্গার ফ্যামিলি যারা, তো এটা কেনার পরে ওনারা কয়েকজনই মারা যায়। তার মেয়ে একজন ছিল, সে সিভিল ওয়ারের টাইমে ওখানে থাকতেন। আফটার দ্যাট তার বিয়ে হয়, বিয়ের পরে তার একটা সন্তান জন্ম দেওয়ার সময় তিনি মারা যান আর কি, মেরিনা যিনি ছিলেন আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো বাচ্চাটা ওখানে জন্ম হয়, 3 বছর পর্যন্ত বেঁচে থাকে বাচ্চাটা। 3 বছর পর বাচ্চাটাও মারা যায় আর কি। তো এরপরে আর কি ভদ্রলোক বাড়ি বিক্রি করে দিয়ে যান। তো এরপরে একজন আপনার ডক্টর ওই বাড়িটা কেনেন, এবং ডাক্তার অনেক কষ্টে ওটার মানে আপনার রেনোভেশন করেন, কিছু রুম টুম বাড়ান অ্যান্ড স্টাফ। আর ওইখানে উনি একটা মানে হসপিটাল চালান, সেখানে অ্যাজ লং এস একটা স্যানিটেরিয়ামও ছিল, এবং যারা ওই সময় পক্স অ্যান্ড ওখানে একটা জ্বর হতো আর কি, হলুদ জ্বর, ইয়েলো ফিভার, আচ্ছা, ওইটাতে যারা এফেক্টেড হতো তারা ওখানে আসতো চিকিৎসা নিতে। সো বাসাটা এইভাবে অবস্থায় অনেকদিন থাকার পর তারপর ডাক্তারও মারা যায়, এবং তারপর স্টেট নেয় অ্যান্ড স্টাফ। এখন এটা একটা মিউজিয়াম হিসেবে আছে আর কি। আচ্ছা। হ্যাঁ, এবং মিউজিয়াম হিসেবে আসার আচ্ছা, কারণ মানে কি ধরনের মানে museum এটা? ওই ফ্যামিলির কিছু আপনার যেটা হেরিটেজ এন্ড এভরিথিং Right, right. ওখানে রাখা আছে, এবং এনিবডি ক্যান ভিজিট। 90s অফিসে কোনো একটা সময় আচ্ছা। মিউজিয়াম হয়েছে। তো ওইটা মিউজিয়াম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে রাসেল ভাই। আচ্ছা, বাড়িটা যখন ওরকম পড়ে থাকতো, তো অনেকে ওখানে যেত। হ্যাঁ, গেলেই ওখানে যে সবচেয়ে বড় বাড়িটা দূর থেকে দেখলে দেখতো বিভিন্ন রকমের আলো দেখা যেত বাড়ির ব্যাকইয়ার্ডে এবং অনেক জায়গায়, এবং অনেকে অনেক কিছু দেখেছে। হ্যাঁ, যেমন ছোট বাচ্চার একটা দেখতো, এবং সবাই বলতো যে এই বাচ্চাটা 3 বছর বয়সে মারা গেছে, ওইটাই নাকি ওখানে চলাফেরা করতো আর কি। এবং সেই বাচ্চা দেখতো তারা হ্যাঁ, বাচ্চা সবাই? দেখতো, যে একটা বাচ্চাকে দেখতো, বাচ্চা হুইসপারিং ভয়েস শুনতো, আচ্ছা, স্টাফ লাইক দ্যাট। তো ওই বাসার ভেতরে আপনার যাওয়ার পরে অনেকেই মানে অনেক রকম শব্দ শুনতো এসে। তো মিউজিয়াম হওয়ার পর যেটা হয়, এটার পরে কিন্তু এটার সাথে রিলেটেড আসল আরেকটা কাহিনী সেটা থাকছে আর কি। হ্যাঁ, প্লিজ। এটা হচ্ছে যেহেতু লেজেন্ডের সাথে মানে হ্যাঁ, করা আর কি, সেজন্য। তো ওই বাসায় যখন মিউজিয়াম হয়ে গেল, তখন আপনার বাসাটার ভেতরে মিউজিয়াম যখন চালাচ্ছে, মিউজিয়ামের যারা আপনার কিউরেটর ছিল বা যারা টেক কেয়ার করতো, তো তারা ওই এই ধরনের জিনিসগুলো কিন্তু ওদের যারা খুলতো তারাও দেখতো, বা যারা ওখানে Executive-রা close করতো, প্রত্যেকেই হ্যাঁ, সবাই এগুলো experience দেখতো, করে। experience করতো। Right. যেমন ধরেন বসে আছে কোথাও, হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের কাছ থেকে ফস করে শব্দ যাচ্ছে, কেউ দৌড়ায় চলে গেল, কোনো বাচ্চার হুইসপারিং। তো প্রথম থেকে একটু অস্বস্তি ফিল করলো, পরবর্তীতে ওরা যেটাই করছিল যেটা হার্মলেস কিছু একটা ব্যাপার, সতর্ক না। তো যেটা হলো যে ওই বাচ্চাটা যে ছিল আপনার জেসি মেয়ে, ওর একটা ছোট পুতুল ছিল আর কি। ওই পুতুলটা একদিন ওদের মধ্যে একজন বিছানা থেকে সরা রাখছে আর কি। তো পরের দিন যেটা হয়েছে, এসে দেখে যে পুরো লন্ডভন্ড ওই রুমটার মধ্যে, সব জিনিসপত্র সব এলো পাথারি পড়া, সব খেলনা টেলনা যা যা আছে লন্ডভন্ড করা। তো ওখানে কিন্তু যে বন্ধ করে গেছে তারও কিন্তু কোনো মানে সে পুরোপুরিটা লক করে গেছে। যখন মিউজিয়াম হয়ে যায় তখন কিন্তু জিনিসটা বেশ সিকিউর ভাবে ওরা মেনটেন করে। রাইট। তো ওইটা ওইভাবে লক করা, এবং ওইটাকে আপনার সকালে যে খুলছে লকটা অবস্থা ওইভাবে পাইছে, কিন্তু ভেতরের জিনিসগুলো এরকম এলোমেলো লন্ডভন্ড করা অবস্থা। এরপর থেকে ওরা বুঝছে যে বাচ্চা পুতুলটাকে সরানো যাবে না। হ্যাঁ, মানে এই একটা পুতুল সরানোর কারণে মানে এই জিনিসগুলো কি মানে ঘটছে কেন আসলে? ঘটছে আসলে এই যে পুতুলটাকে যে সরিয়েছে, এই জিনিসটা কি কারো পছন্দ হয়নি? এরকম রাইট, অ্যাজ দে বিলিভ। এরকম কিন্তু আরো কিছু ভাষা আমি আপনার এই নর্থ আমেরিকা এরকম বিভিন্ন অঞ্চলে শুনেছি, যারা নাকি যে বিলঙ্গিংস সরানোটা পছন্দ করে না। অ্যাজ পার এজ একটা জিনিস তো খুবই সত্যি যে আমিও কোথায় পড়ছিলাম যে একটা বাসা অনেকদিন ধরে পড়ে আছে, হয়তো ওই বাসাতেই কোনো জিন বা কিছু আছে, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে না, কিন্তু কেউ হয়তো রিনোভেশনের কাজে হাত দিল, বা কেউ হয়তো কিছু একটা করলো, এরকম তো কয়েকটাই আছে তখনই কারণ ওরা নাকি চেঞ্জেস নাকি পছন্দ করে, বিকজ মানে অ্যাকচুয়ালি এটা ওদের
মানে অ্যাকচুয়াল লিভিং প্লেস হয়ে যায়। রাইট। অ্যান্ড অ্যাজ ফার এজ মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি যে ওই যে বাচ্চাটা মারা গেছে বা তার হয়তো তার সাথে যে জিন কারিন যেটা সেটা ওখানে আছে, অ্যান্ড দ্যাট জিন ডাজন্ট লেট এনিবডি চেঞ্জ এনিথিং, ডাজন্ট লাইক দ্য চেঞ্জ। রাইট। এই কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। এবং আমরা কারিন নিয়ে অনেক কথা বলেছি, অনেক তো কথা মানে বলেছি। মানে এটা অনেকটাই মানে আমার মনে হয় যে মানে পসিবিলিটি আছে যে Possibility মানে অ্যাকচুয়ালি ইফ মানে একজন যদি আসলে, আমি বলছি যে আমার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, রাইট, যে এখানে বলা হয়েছে, আমার রিলিজনে বলা আছে যে ইউ আর অ্যাসাইন্ড উইথ এ জিন উইথ ইউ, Right. এটা সবার কাছেই আছে, এন্ড অ্যাকচুয়ালি দ্যাট লিডস ইউ টু ডু দ্য ব্যাড থিংস। সো সেটাকে আপনি অ্যাকচুয়ালি যেভাবে কন্ট্রোল করে রাখতে পারে তার উপরে সেটা, এটা আমাদের রিলিজনে বলা। আর আদার দেন দ্যাট আমি খ্রিস্টানিতে শুনছি ডিমনের কথা আছে, Right. পিপলস True. অ্যাসাইন উইথ ডিমনস এন্ড স্টাফ লাইক দ্যাট, ভিতরে ইনার ডিমনও আছে মানুষের। হ্যাঁ, তো আপনি যদি একটু ভাবে ডিফাইন করেন জিনিসটা কিন্তু একই জিনিস দাঁড়াচ্ছে, ইনার ডিমন, গুড এন্ড এভিল, মানে এই জিনিসগুলো তো আছে। একই জায়গায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটার সাথে আপনি বলছেন যে রিলেটেড একটা ঘটনা আছে, সেই হ্যাঁ, ঘটনা- ঘটনাটা হচ্ছে যে আমার পরিচিত একজন, এটা কেন নাম আসলো যে আমার পরিচিত একটা মানে কলিগ ছিল, নাম ছিল এডরিন। তো ও এখন অবশ্য আইডিয়া হতে চলে গেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ও ওই সময় ওর কিছু ফ্রেন্ডদের সাথে, মানে আই হ্যাড লাইক এ বাঞ্চ অফ ফ্রেন্ডস হু ইজ টু বি দিস প্যারানর্মাল থিংস লাভার্স। আমি তার মধ্যে হচ্ছে অনেকের নাম আমরা জানি অলরেডি, না? আমার সবচেয়ে ক্লোজ বাড়ি রয়। রয়, ইয়েস। সো এনিওয়ে এডরিন ওর খুব শখ ছিল আর কি যে এই জিনিসগুলোতে, তো সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে ওই বাসায় গেছিল। মিউজিয়াম অ্যাকচুয়ালি দে ডোন্ট লেট দেম স্টে ইন দ্য হাউস এট নাইট, তো ওরা আশেপাশেই থাকে এবং মানে উর্জের থেকে ওরা ওই কাছে এসে আর কি ওখানে রাত্রেবেলা ঘোরাফেরা করে। তো যেইটা হয় কি, ভেতরে তো ঢুকতে পারে না, বলতেছে যে পাশে থেকে ওদের মধ্যে একজন যে আপনার ওই বাসার যে প্যারামিটার ওটার কাছে হাঁটাহাঁটি করতেছিল, তো হঠাৎ করে নাকি ফিল করলো যে মনে হচ্ছে যে পেছনে একটা আলো, আচ্ছা। মানে অন্ধকার হালকা, মনে করেন যে আপনার বাতাস হচ্ছে, আর ফ্লোরিডা ওয়েদার কিন্তু কাইন্ড অফ লাইক বাংলাদেশ, হ্যাঁ, মানে এরকম। হ্যাঁ, তো পেছনে মনে হচ্ছে কি বাতাস বইছে আর ছোট ছোট ওই যে গাছের মধ্যে দিয়ে, তো হঠাৎ করে আলো, তো আলো দেখে ও একটু ভয় পেয়েছে যে ওকে আবার পুলিশ বা কিছুই করতে আসছে নাকি, একটা প্রাইভেট প্রপার্টি। তো তাকায় দেখে যে না, কোনো গাড়ি নাই, কিছু নাই, পুরো নিঃশব্দ। আবার দেখতেছে বাম দিক থেকে একটা আলোর মতো যাচ্ছে। পরে সে খেয়াল করে দেখে যে ইটস এ রেডিয়াস লাইক হিউম্যান বিং এর মতো হবে, বাট বেশি বড় হবে না, 3-4 ফিট উঁচা। এটা আলোটা ভেসে 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 যাচ্ছে একদিক থেকে, এবং একসময় বাসার ভেতরে যে শাট করে উপর দিকে উঠে গেল, উপর একটা জানলার মতো ছিল, ওদিকে উঠে গেল, এবং এটা দেখে ও প্রচন্ড ভয় পেয়েছে, এন্ড শি র্যান অ্যাওয়ে। এবং আসার পর সে চিন্তা করতেছিল যে বিভিন্ন রকম লজিক্যাল জিনিস, এটা যেহেতু মিউজিয়াম হয়ে গেছে, ওরা কি কোনো ট্রিক প্লে করতে আচ্ছা, মানে মানুষকে ভয় দেখানোর জন্য ভিজিটার বাড়ানোর জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে ওরা এটা একটা লজিক বের করলো যে না, এটা সম্ভব না, কারণ যদি লাইট দিয়ে কেউ পড়তো, মানে লেজার লাইট পয়েন্টার বা কিছু, তাহলে এখান থেকে একটা লাইটের সোর্স দেখা যেত যেখান থেকে আসছে। কিন্তু এটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং একটা লাইট, এবং এটার কোনো বডি নাই, জাস্ট লাইক আমরা অনেক সময় মুভিতে আত্মা বা কিছুকে দেখানো হয় আলোতে, গ্রাফিক্যালি যেভাবে দেখানো হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে কিছু একটা জলজল করছে, বাস ট্রান্সপারেন্ট সবকিছু। আসলে আমি নিজেও কিন্তু এরকম আলো দেখছি, আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি দেখেছিলাম একটা 3 তলা বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা অনেক আমার মনে আছে, এসে আলোটা নামছে এবং নেমে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো হু উড ডু ইট টু মি, আমার সাথে মানে কোনো ব্যাখ্যা হয়তো নাই। তো দ্যাটস দ্য স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো ফার্নানের কাছ থেকে। ফার্নান তার ঘটনা শোনাবে আমাদেরকে আজকে। ফার্নান কোথায় ঘটেছে এই ঘটনাটি, এবং আপনারা সবাই জানেন ফার্নান পুরান ঢাকা থেকে এসছে, ফার্নানকে পরিচয় করার কিছু নেই, ফার্নান অনেকবার এসেছেন, এবং আজকে এই স্পেশাল একটা দিনে মানে ফার্নান আবারও এসে, মাঝখানে অনেকটা লম্বা গ্যাপ ছিল। ফার্নান, আমরা কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি ভাই, আজকে আমি আজিমপুরের একটা ঘটনা শেয়ার করবো। আঙ্কেল বলেছেন, প্রথমে আমি মানে জন্মদিনের অনেক শুভেচ্ছা রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ ফার্নান। সবাইকে অনেক শুভকামনা রইল। তো সেই সাথে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে আজিমপুরের, এবং আমাকে যে ঘটনা শেয়ার করেছেন আমার একটা আঙ্কেল, ওনারা ওখানেই থাকতেন এক সময় আজিমপুরে, এখন বর্তমানে নিউ ঢাকার দিকে সুইচ করেছেন। তো স্বাধীনতার যুদ্ধের আগে ওনাদের আজিমপুরে যে বাসাটা ছিল, ওটা স্বভাবতই আগের যে স্ট্রাকচার সেভাবেই ছিল, এবং তখনকার সময়টাতে আজিমপুরের অবস্থা এখনকার মতো ছিল না। তো আশেপাশে অনেক গ্রামের মতো এলাকা ছিল, বন জঙ্গল ছিল, এখনের মতো এত ঘিঞ্জি পরিবেশ ছিল না। আচ্ছা। তো তখন ওনারা ওখানে থাকতেন, এবং ওনাদের বাসাটা ওখানে মোটামুটি সুপরিচিত এবং রিকগনাইজড, জানতো সবাই, কেননা
দোতলা বাসা খুব একটা ওখানে দেখা যেত না ওই সময়টাতে। তো ওনাদের বাসাটা মোটামুটি অনেকগুলা মানুষ একসাথে থাকতেন এবং অনেক বড় একটা বাসা ছিল। আচ্ছা। তো ওনারা যখন ছোট ছিলেন তখনকার ঘটনা উনি একটা শেয়ার করেন, এবং যেটা হয় যে ওনার যে বাবা, তো আগে আমি একটু ওনাদের বাসার স্ট্রাকচারের কথা বলি, যে পুরনো সময় যে স্ট্রাকচারটা ছিল সেটা এমন ছিল যে আশেপাশের একটি গ্রামের মতো অনেক জায়গা ছিল, এবং ওনাদের বাসাটা মেইন রোড থেকে কিছুটা ঢালুর মতো নিচে নেমে তারপরে একটা মেঠো পথের পর তারপর ওনাদের বাসা ছিল। তো ওই সময়ের যে স্ট্রাকচারটা এখনকার স্ট্রাকচারের সাথে তুলনা করলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ এখন অনেক ঘিঞ্জি এলাকা আমাদের পুরান ঢাকায়। তো তো ওনাদের বাসার যখন এন্ট্রান্স যেটা, তারপরেই ছিল অনেক বড় একটা উঠানের মতো একটা জায়গা, এবং সেটা ক্রস করার পরে ছিল তাদের দোতলা বিল্ডিংটা, এবং ঠিক ওই বিল্ডিংটার পেছনের দিকে ছিল একটা কুয়া, এবং তার পাশে ছিল একটা বেল গাছ। আচ্ছা। তো এই বেল গাছটা নিয়ে অনেক ধরনের ঘটনা তাদের বাসায় ছোটবেলা তারা শুনতো, এবং অনেক কিছু তারা ওখানে এক্সপিরিয়েন্সও করেছিল। তো ওই বাসার যেটা নিয়ম ছিল, যে আমাকে যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, তো ওনার বাবারা যেটা হতো যে বাসায় একটা জাস্ট টয়লেট ছিল, পুরো বাসাটার জন্য জাস্ট একটা টয়লেট বরাদ্দ ছিল, এবং সেটা ছিল ওই বেল গাছটা এবং কুয়াটা ক্রস করার পরে জাস্ট ছোট একটা টয়লেট। তো এই টয়লেটটাই সবাই ইউজ করতো সারাদিন, এবং স্বভাবত যেটা হতো যে দিন শেষে টয়লেটটার অবস্থা খুব খারাপ থাকতো, যেহেতু একটা টয়লেট সবাই ইউজ করতো, এবং ওই বাসার নোংরা হয়ে যেত আর কি। নোংরা হয়ে যেত। আর ওই বাসার যে মেন ছিলেন উনি যেটা করতেন যে প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে টয়লেটটা ভালো মতো নিজেই পরিষ্কার করতেন, নিজেদের বাসা নিজেই পরিষ্কার করতেন, করে তারপর গোসল টোসল করে নামাজ পড়তেন ফজরে। তো এক রাতে তো এরকম হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, মানে আমার যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, ওনার বাবার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি যখন বাইরের দিকে তাকান দেখেন যে বাইরে খুব আলো মনে হচ্ছে, এরকম যে দিন হয়ে গেছে, এরকম একটা যে হয়তো ফজরের সময় হয়ে গেছে। আচ্ছা। তো উনি সেই রাতে আসলে খেয়াল করেনি, ওই রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। আচ্ছা। প্রচন্ড চাঁদের আলোতে ঝলমলে ছিল চারিদিক। তো উনি যেটা করলেন যে জিনিসপত্র নিয়ে ঝাড়ু টাড়ু নিয়ে আর কি বের হলেন, যে একবারে বাথরুমটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে একবারে ফজরের নামাজ পড়ে আসবেন। তো উনি সবকিছু নিয়ে যখন ওই কুয়াটা ক্রস করলেন এবং বেল গাছের নিচ দিয়ে যখন সে যাচ্ছেন, তখন উনি দেখেন যে ওনাদের টয়লেটটা ছিল আপনার কিছুটা মেঝে থেকে উপরে সিঁড়ির মতো কিছু ছিল, এবং তারপরে টয়লেটটা আগের যুগের, অনেক আগের। হ্যাঁ অনেক আগে। তো উনি যেটা দেখলেন যে বেল গাছটা যখন উনি ক্রস করে সামনের দিকে গেলেন, উনি দেখলেন যে টয়লেটের সিঁড়িতে কেউ একজন বসে আছে, এবং সেটা ছিল সম্পূর্ণ সাদা কাপড়ের মোড়ানো একটা মানুষ হবে, এবং একটা মহিলার মতো বসা। এবং উনি দূর থেকেই জিজ্ঞেস করলেন যে কে তুমি, মানে কে এখানে বসে আছো কেন সকালবেলা। তো উনি জিনিসটা খেয়াল করেনি যে এটা যে গভীর রাত্র, তখন এটা উনি বুঝতে পারেনি। তো উনি যখন ভালো মতো ওটার কাছে গেলেন, উনি দেখলেন যে ওটা আসলে তার মার মতো স্ট্রাকচার একদম সম্পূর্ণ, এবং উনি দেখলেন যে ওনার ওই বৃদ্ধ যে মহিলাটা বসা, ওনার সম্পূর্ণ কোকড়ানো চুলগুলো সামনের দিকে চলে আসে, এবং উনি খুব মাথাটা নিচু করে বসে আছে। তো উনি যখন মাথাটা উপরে করে ওনার দিকে তাকালেন, উনি দেখলেন যে একদম সম্পূর্ণ মানে তার মার যে চেহারা এরকমই হবে চেহারা, এবং জাস্ট পার্থক্যটা হচ্ছে এরকমই যে খুব ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকিয়ে আছে, এবং তার একটা চোখ ছিল সম্পূর্ণ মনে হচ্ছে কেউ ওখান থেকে মানে উপরে বের করে ফেলছে এরকম একটা চোখ, আর একটা চোখ ছিল সম্পূর্ণ ঠিক। তো এই জিনিসটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, আমার মাকে এই অবস্থায় দেখলাম, এটা কে আসলে, এটা কি। তখন উনি আসলে বুঝতে পারলেন যে এটা আসলে ওনার মা হবে না, এটা কোনো একটা খারাপ কিছু হবে। তো উনি তখন এক দৌড়ে সেখান থেকে চলে যে ওনার মা থাকতেন দোতলায়, তো ওনার মাকে দেখার জন্য গেলেন যে আমার মা এটা কিভাবে হয়। তো উনি যেয়ে দেখলেন যে না, ওনার মা ঠিকই ওখানে ঘুমাচ্ছে। এতে এই ঘটনার পর থেকে ভাই উনি যেটা হয় যে খুব মানসিকভাবে খুব বিকারগ্রস্তর মতো হয়ে যায়। আচ্ছা, উনি যেটা করেন যে ওই ওনার মাকে উনি ভয় পাওয়া শুরু করতে থাকেন একটা সময়, এরকম প্রায় 3-4 দিন কাটে। একটা মানসিক শক তার লাগে যে ওনার মাকে উনি মনে করেন, মানে উনি বিশ্বাস করতে পারছেন না। করতে পারছেন, উনি বলে যে আমার মাই হয়তো বা ভূত, এরকম কিছু একটা। তো এইভাবে এগুলো কাটে। তো এরপরে যেটা হয় যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয় যে ওই ওনাদের আশেপাশের এলাকায় ওই পাকিস্তানি যে বাহিনীরা ছিল ওনারা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয় ওনারা ফুল ফ্যামিলি নিয়ে আপনার ওই বাসাটা ছেড়ে 4-5 দিনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। তো ওনারা যখন ব্যাক করে আবার ওইখানে যখন সবকিছু নর্মাল হয়ে যায় এবং ওনারা যখন বাসাটায় ব্যাক করে, তো ওই যে কুয়াটার কথা আমি বললাম বেল গাছের নিচে ছিল, ওই কুয়াটাতে তারা এসে দেখে যে অনেকগুলো
তারা পড়ে আছে, পচে গলে পড়ে আছে, অনেক মানুষকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। তো পরে ওই লাশগুলোকে তারা পাশে যে ক্ষেত্রে ছিল ওখানে দাফন টাফন করার পরে কুয়াটাকে ভালো মতো পরিষ্কার করে। তো এরপর থেকে যেটা হতো যে মানে একেবারে যখন স্বাধীন হয়ে যায়, পরের কথা হলো আরো 4-5 বছর পরের কথা, তো তখন যেটা হতো যে ওই কুয়ার পাশ দিয়ে যখন কেউ রাতের বেলা যেত তখন নাকি সবাই শুনতো যে পানি চাইতো, এরকম একটা আর্তনাদ কুয়ার ভিতর থেকে শোনা যেত। তো ওই সাউন্ড গুলো যখন শুনতো মানে বাসার মানুষজন খুব ভয় পেত রাতের বেলা, যে মানে কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ, যাওয়ার সময় মানে মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ আর্তনাদ করতেছে যে আমাকে পানি দাও এরকম। তো ওই কুয়াটা আসলে একটা কাঠের দিয়ে ঢাকা থাকতো সবসময়, তো কেউ আবার সাহস করে ওটা দেখার মানে সাহস করতো না যে কি ওটার ভিতর থেকে। তো যখনই যেত আশেপাশে মানুষ রাতের দিকে, গভীর রাতের দিকে, তখন এই শব্দটা তারা শুনতো, এবং ওই বাসার আশেপাশের লোকজন ওই জায়গাটাতে আসতে রাতের বেলা বেশ ভয় পেত, এবং তারা বলতো যে না, ওই টয়লেটে তারা যাবে না, ওই টয়লেটে রাতের 10টার পর থেকে সবাই মানে বেশ ভয় পেত যে এই জায়গাটা আমি অ্যাভয়েড করবো, এখানে যাব না। তো যে যার কাজ মতো সন্ধ্যার মতোই সব কাজটা সেরে ফেলতো। তো এখন তারপরেও যেটা হতো যে বাসার যারা স্থানীয় ছিল তারা চিন্তা করলো যে এটার একটা সলিউশন করতে হবে। সলিউশনের আসলে বিষয়টা যেটা ওনার অনেক ধরনের হুজুর টুজুর নিয়ে আসলো, তারা বললো যে এই যে বেল গাছটা যেটা, এটা আর কি সব থেকে খারাপ, এবং এখানে কোন একটা খারাপ কিছু হয়তো বা থাকে, তো এটাকে কেটে ফেলে। তো ওনারা ওই হুজুরের কথা মতে বেল গাছটাকে কেটে ফেলার পরে সবকিছু নর্মালি হয়, আবার টুকটাক সমস্যা দেখা দেয়। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ ফারহান আপনাকে। এবং আমরা যাব আবারও আমাদের ফার্স্ট অতিথির কাছে, এবং আরো একবার, যেহেতু আমাদের এখানে দেখা যায় না টেলিভিশনের মতো, সো আমরা নাম এবং আরো একবার আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আমরা আরো কিছু লেজেন্ড শুনতে চাই আপনার কাছ থেকে, যেগুলো আপনি শুনেছেন বা যেগুলো আপনার শুনে প্রচন্ড ভয় লেগেছে, এরকম কিছু। ঠিক আছে। আমার নাম প্রিয়াঙ্কী দেবী দেবজনী, আর আমি হচ্ছি বর্ণী থেকে এসেছি। আর আমি তো কুচি থেকে উন্নত ছিল আমার ফার্স্ট লেজেন্ড স্লিপ মাফ ওমেন। আমার সেকেন্ড লেজেন্ড হবে হচ্ছে থেকে, যেটা হচ্ছে আর একটু মানে একটু মেবি লেস। থেকে এটার মানেটা কি? থেকে মানে হচ্ছে যে একটা সাউন্ড, এটা হচ্ছে মানে অনোমেটোপিক, যেটা হচ্ছে যখন একজন নিজেকে ড্র্যাগ করে ফ্লোরের মধ্যে, ওই জাপানিজ এই সাউন্ডটাকে রেফার টু করে থেকে। তো এর জন্য এটাকে থেকে ডাকে, কিন্তু আসল নাম কেউ যায় না। সো সে হচ্ছে একটা ইয়াং গার্ল আর একটা মহিলা, যে হচ্ছে ট্রেনের মধ্যে ট্রেন ট্র্যাকসে পড়ে তার মানে শরীর আধা কেটে গিয়েছে, মানে উপরেরটা সেপারেট হয়ে গিয়েছে। তো সে হচ্ছে ওই ভায়োলেন্ট ডেথের কারণে সে এখন একটা অন্য হয়ে যায়, যেটা হচ্ছে জাপানিজ রেফার টু করে একটা রিভেঞ্জফুল স্পিরিট। মানে যারা এরকম ভাবে ডাই করে ভায়োলেন্সলি, তারা আনন্যাচুরালি তারা হচ্ছে অন্য হয়ে যায়। এখন এই অন্যটা রাতের বেলা নামে খুবই ডেজার্টেড এরিয়াতে সে রাস্তার মধ্যে এরকম ক্রল করে, আর নাহলে ট্রেন ট্র্যাকসে ক্রল করে ইউজুয়ালি। আর যখন সে ক্রল করে তাকে শোনা যায় এরকম ডিস্টেন্স থেকে, আর যে দেখে সে ভাববে যে এটা মনে হয় একজন মানুষ যে মানে হেল্পের জন্য বেগ করছে, কিন্তু সামনে গেলে সে দেখা যায় যে সে হচ্ছে ওই থেকে, আর তার হাতে আইদার দুইভাবে যায়, তার আইদার অনেক লম্বা নখ থাকে, অনেক ধারালো নখ থাকে, নাহলে তার হাতে কি বলবো, ওই চাষিরা যে ধান কাটে যেটা দিয়ে কাস্তে বলে ওটাকে, কাস্তে, তার হাতে ওই কাস্তে থাকবে, আর সে ওই মানুষটাকে এরকম আধা কেটে দিবে। অনেক লেজেন্ড আছে যে ওই মানুষটা আবার ওই একটা থেকে হয়ে যাবে তার মতনই, আর সে অন্য থেকে মারবে এভাবে। আচ্ছা, আর আপনি একটা গেমের কথা বলছিলেন, যে গেমটার পেছনে একটা ঘটনা আছে, যেটা একটা প্রচলিত ঘটনা আর কি, আমরা শুনি তাহলে ওটা একটু। এটা একটা খুবই ফেমাস গেম, যারা এটা খেলেছেন আমি জানি, আমার ফ্রেন্ডস এটা জানে, যারা এখন দেখছেন, ইউ গাইজ অলসো নো দিস গেম, এনিওয়ান আউটসাইড টোকিওতে, আমেরিকাতে সবাই জানে। ইটস খুবই ফেমাস গেম, ইটস কল্ড ফেটাল ফ্রেম। এন্ড এই গেমের মধ্যে ইনভলভ করে একটা জাপানিজ ম্যানশন, সেটা হচ্ছে অনেক হান্টেড একটা ম্যানশন, যেটার মধ্যে একটা ক্যারেক্টার ঢুকে। আর জিনিসটা হচ্ছে যে প্রত্যেক ফেটাল ফ্রেম গেমের মধ্যে একটা ডার্ক রিচুয়াল হয়, যেমন হচ্ছে একটা হচ্ছে স্ট্র্যাংলিং রিচুয়াল, নাহলে ক্রিমসন রিচুয়াল, নাহলে ওই মুন ড্যান্স রিচুয়াল। ওই রিচুয়াল গুলোকে থামানোর জন্য ওই পার্সনটাকে ব্যাটল করতে হয় ঘোস্ট থেকে। আর এই ঘোস্ট গুলো হচ্ছে আসলে ওদেরকে ব্যাটল করা যায় একটা ক্যামেরা দিয়ে, which is called the camera obscura, যেটা হচ্ছে
ক্যামেরা অবস্কুরা অনেক পুরনো একটা কনসেপ্ট। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু এর পেছনে একটা গল্প আছে, আপনি শুনেছেন যেটা জাপান থেকে, হ্যাঁ। সেই ঘটনাটা একটু আমি এখন যে ঘটনাটা হচ্ছে যেখানে এটা সেট করা হয়, which is Himuru Mansion all the time, most of the time. এই Himuru Mansion হচ্ছে একটা রিয়েল জাপানিজ ম্যানশন, জি। যেখানে হচ্ছে ইটস রুমার দ্যাট ওই ম্যানশনের মধ্যে অনেক খুবই ডার্ক শিন্তু রিচুয়াল করা হয়েছে, আর এর জন্য এই ম্যানশনের মধ্যে ব্যাড কামি আর ব্যাড স্পিরিট আছে। এখন যা হচ্ছে যে রিচুয়াল গুলো করা হয় গেমের মধ্যে, যেমন স্ট্র্যাংলিং রিচুয়াল, ক্রিমসন রিচুয়াল, অল্টার টুইনস, তারপর মুন ড্যান্স, কাগুরা রিচুয়াল, ওগুলো হচ্ছে মানে সব এই ম্যানশনে করা হয়েছে। আসলে ওগুলো ছিল হচ্ছে খুবই আউটলড শিন্তু রিচুয়াল, যেগুলো মানে এমনিতে অনেক ডার্ক ইন নেচার। সো ফার্স্ট রিচুয়ালটা হবে হচ্ছে অনেকটাই ফেমাস, উইচ ইজ কল দ্য স্ট্রেংলিং রিচুয়াল, আর ওটার পাশাপাশি একটা আছে উইচ ইজ মানে রিলেটেড টু ইট কল দ্য ব্লাইন্ডিং রিচুয়াল। ব্লাইন্ডিং রিচুয়ালটা হচ্ছে মানে ডিমেন ট্যাগ রিচুয়াল, যেটা হচ্ছে মানে ওই আছে না কানামাছি বলবো, সেখান থেকে দুইটা মেয়ে, ইটস অলওয়েজ এ মেয়ে, ওই দুইটা মেয়েকে চুজ করবে। একটা হচ্ছে ডিমেন ট্যাগ রিচুয়ালের জন্য যে কানামাছিটা আছে না, সে তাকে ওইখান থেকে চুজ করবে। ফার্স্ট যে ধরা হয় তাকে ধরা হয়েছে তার স্পিরিটটা অনেক কম, মানে তার পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার অনেক কম, কিন্তু সে তার আছে স্পিরিচুয়াল পাওয়ার। আচ্ছা, তো হোয়াট ইজ ডান ইজ দ্যাট তাকে একটা রুমের মধ্যে নিয়ে একটা স্পেশাল মাস্ক ইউজ করা হয়, উইচ ইজ কল দ্য ব্লাইন্ডিং মাস্ক। আর ওই ব্লাইন্ডিং মাস্কের মধ্যে হচ্ছে যে একটা চোখের জন্য, কিন্তু জিনিসটা হচ্ছে চোখের ভিতর দিয়ে দুইটা স্পাইক ঢুকবে, যেটা হচ্ছে চোখটাকে মানে ওটার মধ্যে স্পাইক আছে যেটা চোখটাকে উঠিয়ে ফেলবে। তা এখন তাকে ব্লাইন্ড করার পর সে চুজ করে, আর ওই লাস্ট চাইল্ড যাকে ধরা হয় ডিমেন ট্যাগ রিচুয়ালের মধ্যে, সে হয় হচ্ছে স্ট্র্যাংলিং মেডেন। এখন এই স্ট্র্যাংলিং মেডেনটাকে হচ্ছে 10 বছর, তার বিলিভ যে সে অনেক পাওয়ার আছে, তার অনেক স্পিরিচুয়াল পাওয়ার, সো সে হচ্ছে 10 বছর ধরে তাকে লক অ্যাওয়ে করে রাখে একটা রুমের মধ্যে, কোনো হিউম্যান কন্ট্যাক্ট হোয়াটসোএভার নাই, কারণ তার মানে স্পিরিটটাকে ওরা পিওর রাখতে চায়, মানে নট টাইড টু এনি ওয়ার্ল্ডলি ইনফ্লুয়েন্সেস। আচ্ছা, তো আফটার মানে 10 বছর হয়ে যায়, তখন তাকে একটা ওয়েলের মধ্যে নিয়ে যায়, উইচ ইজ কল্ড দ্য মুন ওয়েল, এন্ড ওই কুয়াতে সে গোসল করে তারপর তাকে একটা অল্টারে নিয়ে যায়। অল্টারে যা হয় হচ্ছে তার হাত পা, তার মাথা, ওটা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দুইটা টার্ন টেবিলের মধ্যে আটকানো হয়, আর টেবিলটাকে টার্ন করা হয়। ওই প্রসেসে তার হাত পা সব ভেঙে যায়, তার ডিসলোকেটেড হয়ে যায়, আর যেই রক্ত ওই রোপের উপর পড়ে, তার যে রক্ত, সেটা দিয়ে একটা খুবই ডার্ক একটা পোর্টাল ওদের ব্যাকইয়ার্ডের মধ্যে, which is called মানে ওইটার মধ্যে হচ্ছে দ্য অ্যাবিস, which contains the malice, যেটা হচ্ছে মানে একটা খুবই ডার্ক এনার্জি অফ এভরিওয়ান। এখন ওভার দ্য ইয়ার্স এনার্জি বিল্ড আপ হয়ে যায়, বিল্ড আপটা কেউ স্টপ করতে পারে না, সো ওটাকে এক জায়গায় লক অ্যাওয়ে করে রাখতে হয়। সো এভরি 10 years আর এভরি ডেকেড ওরা হচ্ছে এই রিচুয়ালটা ওরা রিপিট করে। সো তার ব্লাড স্টেইন রোপ দিয়ে সে ওই পোর্টালটাকে সিল করে দেয়, আর এই 10 বছরের জন্য ওই পোর্টালটা এরকম থাকে। আচ্ছা, সো এটাই। এবং এই আপনার প্রথম ঘটনায় যদি আমি ফিরে আসি, হ্যাঁ। ফার্স্ট যে স্টোরিটা ছিল, সেই স্টোরিতে আপনি যে জিনিসটা মানে এনকাউন্টার করেছেন, আচ্ছা, এই জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আপনি যদি আপনার মতো করে বলেন, যে আপনি আপনার মতো করে যদি একটু বলেন, একটু লজিক দিয়ে বলেন যে কেন মনে হয়েছে যে আপনি এটা হ্যালুসিনেট করেননি। বিকজ ফার্স্ট অফ অল আমি আসলে মানে হ্যালুসিনেশনটা আমার কাছে একটু মানে স্ট্রেঞ্জ লাগে, আনলাইক আ লট অফ লিটারেচার যেখানে বাজে আমি হ্যালুসিনেট করা শুরু করেছিলাম, আমি এটা করা শুরু করেছিলাম, Right. আমার কাছে এটা খুবই স্ট্রেঞ্জ লাগে। বিকজ টু বি অনেস্ট মানে আমি ইউজুয়ালি এরকম জিনিস মানে ইটস ভেরি হার্ড ফর মি টু ইমাজিন দিস কাইন্ড অফ স্টাফ, বাট জিনিসটা হচ্ছে যখন আমি মানে হ্যালুসিনেট করলে ইউজুয়ালি মাথা নড়ালে এরকম মানুষ মাথা ঝাঁকায়, Right. মাথা ঝাঁকানোর পর দেখে যে ওটা নাই, বিকজ ওটা সেন্সেস মাইন্ডটাকে ক্লিয়ার করে। কিছুক্ষণের জন্য হয়তো আমরা হ্যাঁ, আমরা কিন্তু জিনিসটা হচ্ছে যে ওই মহিলাটাকে আমি দেখেছিলাম ওই ল্যাম্প পোস্টের নিচে, আর আমি মাথা কতক্ষণ ধরে ঝাঁকালাম, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, আমি একটা খুবই স্টুপিড কাজ করেছিলাম, যেটা হচ্ছে আমি মানে চিল্লিয়েছিলাম তার নাম, মানে আপনি কি এখানে আছেন, আপনি কে, আপনি কি লস্ট, which is a very stupid thing to do. I know. তারপর যখন তাকে শুনলাম যে সে হাঁটা শুরু করলো, সে মানে ইউজুয়ালি ঘোষদের তো এরকম হাঁটার মানে কোনো সাউন্ড থাকার কথা না, কিন্তু হাঁটা শুরু করলো যখন, তখন আমি দেখলাম তার মুখের মধ্যে এরকম মাস্ক পরা, ওইটা তো আমি মানে কিছু ভাবি নেই। তারপর দেখলাম সে একদম ওই এক্স্যাক্টলি যে মহিলাটাকে ডিসক্রাইব করে, হ্যাঁ, 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 ওই হ্যাঁ, ট্রেন্ড কোট এইটা পরা, হচ্ছে আসল পয়েন্টটা। হ্যাঁ,
সে হচ্ছে একটা হাতের মধ্যে আমি এরকম দেখলাম একটা কি জানি একটা শাইনি জিনিস, মানে একটা রাস্তার নিচে লাইটের নিচে এরকম রিফ্লেকশন। তাই আমি ভাবলাম যে এটা যে কোনো কিছু হতে পারে, এটা তো একটা মেটাল হ্যান্ডব্যাগ হতে পারে। আমি জানি অনেক মেয়েরা মেটাল হ্যান্ডব্যাগ ক্যারি করে, ফ্যাশন অ্যাক্সেসরি, বাট ওটা মেটাল হ্যান্ডব্যাগ ছিল না, বিকজ এটা বেশি চিকু ছিল একটা হ্যান্ডব্যাগ হওয়ার জন্য। আর তখন আমি দেখলাম যে ওটার সাথে কি জানি একটা কালো জিনিস অ্যাটাচ। তখন আমি বুঝলাম যে এটা হচ্ছে আইদার নাইফ নাহলে কেচি হতে পারে, এন্ড আই নিড টু গেট আউট অফ হিয়ার ফাস্ট। এন্ড জিনিসটা হচ্ছে মহিলাটাও কেমন ভাবে জানি হাঁটছে, যে মনে হয় যে সে না হেঁটেও সে আমার সামনে আসে। ওইটা আমার মনে হয় আমি ইমাজিন করেছিলাম এই ফিয়ারের মধ্যে, বাট এভরিথিং এলস আই নো ইজ রিয়েল। আমি এখনো ফিল করতে পারি এরকম ডার্ক রাস্তা দিয়ে যাওয়ার সময়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার আসার জন্য এবং আপনার ঘটনা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার পরিচয় হলো, আমার নাম হচ্ছে রুমিন। আমি থাকি শ্রীমঙ্গলে, একটা রিসোর্টে কাজ করি, একটা স্বনামধন্য রিসোর্টে কাজ করি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটা ঘটেছিল আমার সাথে প্রায় 20-21 বছর আগে। তখন আমার বয়স ছিল 6 বা 6.5 বছর হবে। তো কিছু কথা বলতে চাচ্ছি, যেমন এত বছর আগে একটা ঘটনা, যখন 6.5 বছর বয়সে একটা বাচ্চা ছেলে কিভাবে এতটা ক্লিয়ারলি মনে রাখবে। আসলে কিছু কিছু ব্যাপার থাকে মানুষের জীবনে যেগুলো সবসময় মনে থাকে, আসলে ক্লিয়ারলি মনে থাকে। বয়সটা খুব একটা মেজর না সেক্ষেত্রে। তো এই ঘটনাটা ঠিক তেমনই একটা ঘটনা। আর এই ঘটনার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে যে এই ঘটনাটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়ার ফার্স্ট যে ঘটনাটা। যাই হোক রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। যদিও আমরা শ্রীমঙ্গল থাকি অনেক আগে থেকে, আমার বাবা 1974 সাল থেকেই শ্রীমঙ্গলে আছেন ব্যবসার কাজে, বাট আমাদের দাদা বাড়ি নানা বাড়ি হচ্ছে ফেনীতে। তো সেই সুবাদে ছোটবেলা থেকেই আমরা মানে যে বা কোনো হসপিটাল কোনো অপারেশনে দাদা বাড়ি নানা বাড়িতে ঘুরতে যেতাম। ঘটনাটা ঠিক তেমনই। তখন আমার বয়স 6-6.5 বছর বয়স ছিল। আমরা দাদাবাড়ি নানাবাড়িতে ঘুরতে যাই। তো যদিও আমাদের দাদাবাড়ি নানাবাড়ি ফেনী জেলায়, কাছাকাছি দুটো গ্রাম। তো সেবার যেটা হয়েছিল, আমার বাবা আমার বোন ছিল হচ্ছে আমার নানা বাড়িতে, আর আমি এবং আমার মা ছিলাম দাদা বাড়িতে। সেই দিনটার কথা আমি বলছি, সেই দিন। তো সেই দিন বিকেলের দিকে আমি আমার এক কাজিনের সাথে, মানে দাদা বাড়ির পাশে আমার এক কাজিনের বাসা ছিল, সেখানে সেই কাজিনের সাথে আমি ঘুরতে যাই। তো আমি তার আগে দাদা বাড়ির একটা বর্ণনা দিতে চাচ্ছি। আমার দাদা বাড়িটা ছিল হচ্ছে পুরাতন স্কুলের মতো লম্বা লম্বা একটা বাড়ি ছিল। বাড়ির সামনে একটা পুকুর ছিল, মেইন রাস্তা থেকে হেঁটে আসার রাস্তা, পাশে পুকুর, আর বাড়ির পেছনে তার একটা পুকুর ছিল, যেখানে বেসিক্যালি হচ্ছে বাড়ির মহিলারা যে পুকুরটা ইউজ করতেন। আর সেই পুকুরের পাশে ছিল একটা গোরস্থান, আর গোরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি কাজিনের বাসায় যাওয়া যেত। তো আমি আসরের সময় কাজিনের সাথে ওর বাসায় যাই, ওখান থেকে ঘোরাঘুরি করে চলে আসি। তো ফেরার পথে আমি একাই ছিল। তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছিল, তখন একদম সন্ধ্যা হয়ে গেছে, আগুন হয়ে গেছে, সন্ধ্যা উঠছে এমন। তখন আমি আসার পথে দেখি যে বাড়ির পেছনের পুকুরে ঘাটলায় আমার চাচি ফুলকুপি দিয়ে উনি মাছ পরিষ্কার করছিলেন। তো ব্যাপারটা হচ্ছে, আমার চাচি অন্যদিকে মুখ ফেরানো ছিল না, কারণ পেছন দিক থেকে দেখে দেখলাম যে হ্যাঁ উনি আমার চাচি। তো মাছ পরিষ্কার করছেন। তো মাছটা ছিল চিংড়ি মাছ, যেটা আমার খুবই পছন্দের। তো আমি দেখলাম যে কুপির আলোতে চাচি চিংড়ি মাছ পরিষ্কার। তো আমি হেঁটানোর সময় দেখলাম, তো চাচিকে জিজ্ঞেস করলাম যে চাচি আজকে চিংড়ি মাছ রান্না করবেন? চাচি কোনো উত্তর দিল না। কয়েকবারই চাচিকে জিজ্ঞেস করলাম, ডাকলাম, চাচি কথা শুনলই না মনে হলো। যাই হোক, আমি চলে আসি বাসায়। এসে তারপর সময় পার হয়ে যায়, রাত হয়ে যায়, খাওয়ার সময় হয়ে গেছে রাতে, সবাই একসাথে খেতে বসেছি। তো তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম যে চাচি চিংড়ি মাছটা কই, চিংড়ি মাছের তরকারিটা খাবো। চিংড়ি মাছের তরকারি খাবো, চিংড়ি মাছ কোথায়? না, তো আজকে তো চিংড়ি মাছ রান্না করা হয়নি। তা আমি বললাম যে না, আমি চিংড়ি মাছের তরকারি খাবো, আমি অন্য কিছু খাবো। যাই হোক, তো চিংড়ি মাছের তরকারি ছিল না। বাড়ির সবাই বললো যে চিংড়ি মাছের তরকারি রাতের বেলা কোথায়? না, চিংড়ি মাছ তো রান্নাই করা হয়নি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার মনটা খারাপ ছিল, চিংড়ি মাছের তরকারি খেতে পারলাম না। তো এসে শুয়ে পড়ি, রাতে ঘুমালাম আমি আমার মায়ের সাথে, আমি আর আমার মা। তো তারপর আমি আমার মা রাতে ঘুমিয়ে পড়লাম। তো যেটা হয়, ঘুমানোর পর সাথে সময়টা আমার খেয়াল নেই,
মাঝরাতেই হবে, সবাই যখন ঘুমিয়ে গেছে, গ্রামের বাড়ি নির্জন আশেপাশে কোনো মানে সাউন্ড পরিবেশ, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভাঙার রিজনটা হচ্ছে কে জানি, আমার গলায় মানে চেপে ধরে আছে, আমার পা ধরে কেউ টানছে, এরকম মানে একটা টানা আসছে চলছে আমাকে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি দাঁত ছাড়া দিয়ে চেষ্টা করেছি কয়েকবার, কিভাবে পারিনি, বাট পরে ফুল ফোর্সের চেষ্টা করে আমি ফুটাতে পারলাম। উঠে পাশে আমার মাকে খুঁজলাম, কিছু মা নেই। কোথায় আম্মু, কোথায় আম্মুকে তো পাচ্ছি না। আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দেখি যে আমার মা যে বাসার যে দরজা ছিল, দরজায় মানে দরজাটা খোলার চেষ্টা করছে। একটা কথা বলে রেখে, আমাদের বাসার রুম গুলো ছিল এমন যে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল সবাই, তো কামড়ে চুলে মিলে থাকতাম। তো আমাদের ঠিক পাশেই হচ্ছে এবং তাদের ঘর। তো পার্টিশনটা ছিল হচ্ছে 3 শেডের, আর ফ্লোরটা ছিল হচ্ছে মাটির ফ্লোর। তো আমি ভয় পেয়ে যাই, উঠে দেখি যে মানে আমার যে গলায় ফোর্স মানে চেপে ধরেছিল, পা ধরে টানছিল। জিনিসগুলো দেখে অনেকটা হচ্ছে আমরা সুইমিং পুলে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের জন্য কিছু টিউব থাকে, কালারফুল কিছু টিউব থাকে ফলানো, ঠিক ওই সাইডে সেটা হচ্ছে চিংড়ি মাছের। ওগুলো জাস্ট মানে ভেসে বেড়াচ্ছে রুমের মধ্যে। মানে আমি এটা দেখে আমার ভয়ে আমার হাত পা, আমি জাস্ট আমি মাকে খুঁজছিলাম। তো আমি দেখি যে বিছানা থেকে উঠে দেখি যে আমার মা দরজায় মানে দরজা খুলে চেষ্টা করছে, আর আমার মা চুলগুলো ছাড়া ছিল, আর সেই ভেসে বেড়ানোর জিনিসগুলো কয়েকটা আমার মায়ের মানে চুলের উপরে আটকে আছে, কিছু ভেসে বেড়াচ্ছে। আমার মা চিৎকার করে করে বলছিল যে মা দরজা খোলেন। তো ব্যাপারটা হচ্ছিল যে ভিতর থেকে দরজা কিন্তু মা খুলছে, বাট বাইরে থেকে লাগানো। তো আমার দাদি চিৎকার চেঁচামেচি শুনে, ওনার সাথে আমার ছোট চাচি থাকতেন। তো আমার ছোট চাচি আমার দাদি উঠে এসে আমার দরজার পাশ থেকে মানে বাইরের দিক থেকে ওনারা বলছিলেন যে দরজাগুলো, কারণ ওনারা ভাবছিলেন দরজাটা ভিতর দিক থেকে লাগানো, কিন্তু আমার মা বলছিল না, দরজা ভিতর দিক থেকে লাগানো না। তখন আমার চাচি খেয়াল করলেন যে আসলে দরজার সামনের দিক থেকে লাগানো। যাই হোক, ওনারা দরজা খোলার ব্যবস্থা দিলেন ছুরি বটি নিয়ে। দরজা খোলার পর আমার মা প্রায় সেন্সলেস। আমি তখন কিছু বুঝে উঠতে পারিনি যে আসলে ঘটনাটা কি ঘটলো। তখন সেই জিনিসগুলো আমি দেখছিলাম যে ভেসে বেড়াচ্ছে, বাট সংখ্যায় কমে গেছে। আমার দাদি আমাকে কোলে তুলে নিলেন, উনি আমাকে অভয়কে বলছেন যে কি দেখেছো, কিছু না। আমি সুরা করছিলেন। ততক্ষণে আমার চাচি আমার মাকে পানি খাওয়াচ্ছিলেন, মাথায় পানি দিচ্ছিলেন, আর ফ্লোরটা ছিল মাটি। তো আমার দাদি আমাকে কোলে নিলেন। তো আমি ওনার ব্যাক সাইডে আমার আর মানে উনি আমাকে কোলে নিলেন। তো উনি সামনের দিকে দেখছেন, আমি ওনার ঠিক পেছন দিকটা দেখতে পাচ্ছি। তো আমার দাদি আমাকে বলছেন কি দেখেছো। তো তখনই দেখি যে সেই বড় বড় সেই চিংড়ি মাছগুলো যেগুলো ভেসে বেড়াচ্ছিল, সেগুলো সাথে ভেসে যাচ্ছে। আমি দাদিকে বললাম, দাদি বলতে। যাই হোক, তারপর সেই দিনের পর আমরা দাদির সাথে থাকি। সে রাতে তেমন কিছু ঘটেনি, বাট কিছু ঘটনা ঘটেছিল, ছোটখাটো কিছু ঘটনা যেগুলো পরে ফাইন্ড আউট করা হয়েছে। ফার্স্ট কথা ছিল যে আমাদের যে দরজাটা ভেতর দিক থেকে লাগানো ছিল, আমরা যখন খুললাম তারপরে দেখা গেল যে বাইরের দিক থেকে লাগানো। সেই দরজাটা লাগানো ছিল হচ্ছে সুতলি জিনিসটা হচ্ছে যে চপের যে রশি বা দড়ি যেটাকে আমরা বলি চিকন, সেই দড়ি, সেই ধরনের সুতলি দিয়ে বাঁধা ছিল বাইরের দিক থেকে। এমন ভাবে বাঁধা ছিল গেটের পর পুরোটা, তাই দরজাটা খুলতেও দেরি হয়েছিল অনেকটা। আর তারপর দাদি যখন আমাকে বললেন যে জিনিসগুলো দেখতে কেমন, বা আমার মাকে যখন জিজ্ঞেস করলেন, তখন বর্ণনা দেওয়ার পর চিংড়ি মাছের ব্যাপারটা সামনে চলে আসে। দেখতে চিংড়ি মাছের সেই পেয়েছে। তখন আমার দাদি আমাকে তারপর জিজ্ঞেস করলেন যে চিংড়ি মাছ তুমি বলছিলা যে গতকালকে চিংড়ি মাছ রান্না তুমি খাবা, চিংড়ি মাছ কোথায় দেখেছো তুমি, কাকে দেখেছো চিংড়ি মাছ? তখন আমি বললাম যে আমি তো চাচিকে দেখছিলাম যে পুকুর পাড়ে চিংড়ি মাছ পরিষ্কার করছিলেন। তখন আমার চাচি জাস্ট বললেন যে না, আমি তো পুকুর ঘাটে ছিলাম না, মাগরিবের সময় আমি নামাজে ছিলাম, আমি পুকুর ঘাটে কেন থাকবো, চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করবো? আর চিংড়ি মাছ পরিষ্কার যদিও করতাম তাহলে তো অবশ্যই রান্না করতাম না। ঘটনাটা হলো, তাহলে আমি যখন বাড়িতে ঢুকছিলাম সেদিন সন্ধ্যায় পুকুর ঘাটে কেউ ছিল যাকে আমি ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স আসলো না। আর কেই বা সুতলি দিয়ে বাইরের দিক থেকে দরজাটা এভাবে গিটের পর দিক দিয়ে বেঁধে রেখেছিল করার মধ্যে।
মানে দরজার করার মধ্যে মানে কীর্তি মানে বারবার কীর্তি দিয়ে যে ভাড়াটা হয় মানে বেনি করার মতো যেমনটা একরকম দেখতে হয় ওই রকম ভাড়া ছিল। যাই হোক রাসেল ভাই, আমি এই ঘটনাটা অনেকদিন থেকে শেয়ার করবো ভাবছিলাম। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অতিথিরা এবং আমরা আবারও চলে যাব বাবু ভাইয়ের কাছে, এন্ড আমরা বাবু ভাইয়ের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, রাসেল ভাই, এটা হচ্ছে উলফাত ভাইয়ের কাহিনী। উনি একজন ট্রাভেলার। Okay. লাইকস টু ট্রাভেল। হয়তো কোনদিন সুযোগ পেলে ওনাকে নিয়ে আসা যাবে ওনার ইনশাআল্লাহ, কিছু কাহিনী প্লিজ আছে। প্লিজ প্লিজ। I'll try. উনি অ্যাকচুয়ালি আমাকে পারমিটও করছে, ওনার কিছু কাহিনী লিখেছে। আচ্ছা, Well, আচ্ছা, এটা হচ্ছে ওনার ইজিপ্ট ট্যুরের কাহিনী। হ্যাঁ, ইজিপ্টের উনি মিশরে গিয়েছিলেন মানে জি। বেড়াতে, পিরামিডস এন্ড সবকিছু দেখতে, ট্যুরিজমের আন্ডারে। বাট সিন্স উনি ট্রাভেলিং খুব লাইক করেন, আর ওনার অবস্থাটাও ট্রাভেলিং করার মতোই আর কি, ওয়েল কমফোর্টেবল পারসন। তো উনি ট্রাভেলার্সদের থেকে বেরিয়ে উনি থেকে যান কিছুদিন। উনি বলে যে আমি একটু এক্সটেন্ড করবো আর কি। ওরা যদিও ওনাকে মানে স্ট্রংলি অ্যাডভাইস করে যে এটা থাকা ঠিক না, বিকজ যখনই আপনি ট্যুরিজমের বাইরে যাবেন আমাদের, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন আপনি। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি। তো উনি এটা মানে না, উনি আর কি ওদের কনভিন্স করেন যে হি ইজ কেপেবল অফ দ্যাট। সো উনি লোকাল একটা ট্যুরিজম ইসের সাথে কথা বলেন যারা এই ট্যুরিজম করে আর কি, এরকম একটা লোকের সাথে। তো তারা বলে যে ঠিক আছে সবকিছু, উনি টাকা পয়সা দিয়ে তাদের কি করেন। ওনার প্ল্যান ছিল যে পিরামিডের যে এলাকাগুলোতে ট্যুরিস্টরা থাকতে পারে সেসব এলাকায় উনি থাকবেন কয়দিন, এবং ওনার মেন ইস্যু ছিল যে আমি সন্ধ্যার পরের সময়গুলো থাকতে চাই, কারণ দিনের বেলা যে ঘোরাঘুরিটা হয় সেটার মধ্যে নাকি আসলে তেমন কিছু আর কি পাওয়া যায় না, মানে চার্ম পাওয়া যায় না, বাট খুবই একটা অর্ডিনারি জিনিস হয়, দেখে আসা যায়। আচ্ছা। তো উনি ওদেরকে কনভিন্স করেন এবং তারা তাকে ওই ব্যবস্থা করে দেয় আর কি। তো উনি যেটা বলেন যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা ওনার যে পিরামিডের বাইরের অংশটা আর কি, বলে যে যখনই ওখানে কিন্তু বেশ ঠান্ডা, আমরা যতদূর জানি যে গরম এরকম কিন্তু না, বেশ ঠান্ডা জায়গা। তো বলতেছে যে সন্ধ্যার পরে ওই জায়গাটা আসলেই একটা ডিফারেন্ট চেহারা ধারণ করে ফেলে, মানে মানে একদম কাছাকাছি যেতে দেয় না। হ্যাঁ, মানে যেখান থেকেই যে জায়গাটাই আপনি থাকতে পারবেন, মানে অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ, হঠাৎ মনে হয় যে আপনার যে কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এত নিশ্চুপ একটা জায়গা, কিন্তু সেখানে মনে হয় যে একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে, মানুষজন চলাফেরা করতেছে, লাইক লিসনিং টু ভয়েসেস এন্ড স্টাফ। এটা অবজার্ভ করাটা খুবই একটা ডিফারেন্ট অবজারভেশন, সেটা সে বললো আর কি উনি। যাই হোক, এরকম 3 দিন 4 দিনের মধ্যে একদিনকার ঘটনা আর কি। উনি ওই লোকাল ট্যুর গাইডকে মানে কনভিন্স করে চলে গিয়েছিলেন নদীর পাড়ে আর কি। আচ্ছা, এটা বলা ঘটনাটা তো খুবই ইন্টারেস্টিং লাগছে, Right, মানে right, হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং। নদীর পাড়ে, এবং উনি এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়েছেন নদীর পাড় সম্বন্ধে, ওনার সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো উনি নদীর পাড়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেন যাওয়ার জন্য। তো তো যেতে যেতে জায়গাটা উনি মানে বেছে নেন, একটা জায়গায় যান, সেখানে রাসূল ভাই মানুষজন খুব কম, মানে নাই, মানে যেখান থেকে ওনাকে উনি টুরিস্ট গাইড বলছে যে তুমি এখানে আসছো আমার সাথে, বাট তুমি অবশ্যই অবশ্যই আমাকে না নিয়ে কোথাও যাবা না। হ্যাঁ, এটা খুবই তুমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে ব্যাপার স্যাপারটা কি, বলে যে না আছে, অনেক প্রবলেম আছে। তো উনি বলতেছে এটা কি লৌকিক ব্যাপার স্যাপার না অলৌকিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, বলে আছে, অনেক রকম লৌকিকও আছে, মানে অনেক রকম মানুষ আছে, ওরা কিডন্যাপ করে নেয়, এটা সেটা হয়, বা বিপদ হতে পারে তোমার। হ্যাঁ, সো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, বা আমার ইনস্ট্রাকশন ছাড়া কোথাও মুভ করবে না। তো উনি ওদের কথা শুনে উনি ওনার মতো যারা কিউরিয়াস মাইন্ড, যারা কিন্তু আসলে কিউরিয়াস কাজকর্ম করতে পছন্দ করেন বেশি, তো উনি ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকি, এখান থেকে নদী তো প্রায় কয়েকশো মিটার দূরে, তো আমি এখানে বসে আছি, এখানে সিগারেট খাবো এবং আমার মতো সময় কাটাবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার রিক্সে চলে যাও। তো ওই লোকটা তার যে টেন্ট টাইপের আছে, মানে ফিক্সড টেন্ট টাইপের, ওখানে চলে যায়। উনি বসে আছে, অনেকক্ষণ বসে থাকে। তো বললো যে বেশ নীরব, হ্যাঁ, মানে শুধু নদীর শব্দ পাওয়া যাচ্ছে, এবং যে জায়গাটা গেছেন একটা পাথুরে একটা জায়গা আর কি, এন্ড দ্যাটস দ্য রিভার নাইল, কিন্তু নীল নদ। নীল আচ্ছা। নদ। তো বসে আছেন, তো পাথুরে একটা অঞ্চল, বেশি সে। তো একসময় উনি বসে থাকতে থাকতে উনি সিগারেট খান, সিগারেট খেয়ে একসময় বসে থাকতে ওনার ঝিমুনি চলে আসে এবং উনি ঘুমিয়ে যান। তো ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে তারপরে উনি বলছে যে উনি যখন ঘুমিয়ে আছে, হঠাৎ উনি ফিল করেন যে ওনার চেতনা আসছে, জেগে গেছেন উনি, কিন্তু উনি নড়তে পারতেছেন না। ইটস লাইক বোবায় ধরার মতো একটা জিনিস, যেটা আমরা সবসময় জানি স্লিপ প্যারালিসিস। বাট ওনার সারপ্রাইজটা এরকম, উনি চোখ মেলতে পারছেন, এবং চোখ মেলে দেখতেছেন যে 4-5 জন মানুষ ওনাকে চেপে ধরে রাখছে, মানে
আবছা আবছা বোঝা যাচ্ছে মানুষ, এবং ওনার হাত পা সব চেপে ধরে রাখা, মানে উনি নড়তে পারছেন না। পুরো অনেক মানে চিৎকার করার চেষ্টা করতেছেন, কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো একটা সময় নাকি ওনার মানে কাইন্ড অফ লাইক সাইকোলজিক্যাল একটা মানে মানে কথা আদান প্রদানের মতো ব্যাপার এসে গেছে। উনি মন থেকে যা বলতেছেন সেটা উত্তর পাচ্ছেন এরকম। তো উনি বলতেছেন যে আমাকে ধরে রাখছো কেন, আমি যেতে দাও, তোমরা কারা, এই ধরনের কথাবার্তা আর কি, আচ্ছা আচ্ছা আর কি জড়ানো। তারা বলতেছে যে না, এখানে যারা আসে তাদেরকে আমাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, তোমাকেও দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, যে তুমি কি জানো এই জায়গাটা কত পুরানো, এখানে কত কিছু আছে, আমাদের অনেক কিছুই আছে। তো উনি খুব মানে আপনার করে মানে গোঙাতে থাকে এটা সেটা, মানে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়। উনি ফিল করতে থাকে যে ওনাকে কেউ কেটে চিড়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার। তো এই পর্যায়ে অনেক গোঙাতে গোঙাতে এক সময় দেখেন যে উনি হঠাৎ করে মানে নড়তে পারেন, কেউ নাই। একটু পর উনি পায়ের শব্দ পান যে ওই যে গাইড যে সে আসছে ওখানে। গাইড আসার পর ওনার শব্দ শুনে গাইড বলে, তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন, তোমাকে আমি বলছি যে এত দূরে থাকতে, তুমি এখান থেকে একদম নদীর কাছাকাছি চলে আসছো, কাজটা ঠিক করো নাই। এখানে তোমাকে লৌকিক অলৌকিক বলতে যেটা বুঝেছি, এখানে কিন্তু কুমিরও আছে পানির পরে। হ্যাঁ, তুমি কুমিরও তোমাকে ধরতে পারে, এবং আমাদের এই নায়ালের ফ্রক্স অনেক ডেঞ্জারাস জিনিস এসে বুঝায়। তো উনি বলে যে হাঁপাতে থাকে, বলে যে অ্যাকচুয়ালি আমি তো টুরিস্ট, আমি অ্যাডভেঞ্চারার, আমি ঘুরি, এটা আমার পছন্দের জিনিস, বাট তুমি আমাকে বলো, সিন্স তুমি টুরিস্ট গাইড, তুমি এখানে অনেক মানুষকে নিয়ে আসো, তুমি বলো অলৌকিক ব্যাপারটা কি। তো তখন ওকে বলতেছে ওনাকে যে আসলে নদী তো পুরানো অনেক, এই রিভার নায়ালি হাজার হাজার বছরের পুরানো, এছাড়া আরো অনেক নদী আছে, পৃথিবীর বিভিন্ন নদী। একটা জিনিস তুমি কেন বোঝো না, নদীতে অনেক রকম চর্চা হয়, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে। হ্যাঁ, বলে নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, যদিও এটা পাহাড় থেকে হয় বা অন্য কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, নদীর পাড়ে জনবসতি হয়, সেখানে একটা জনবসতির ইতিহাস থাকে। মানুষ অনেকেই তোমরা জানো, এটা আমাদের এই আফ্রিকান মিডল ইস্টার্ন প্র্যাকটিসের মধ্যেও আছে, যে নদীর মধ্যে অনেক কিছু করা হয়, অনেক রকমের তাবিজ কবজও করা হয়, অনেক প্রাচীন নাবিকরা অনেক কিছু ফেলে দিত, অনেক দৈত্য দানব জিন, তুমি যদি বিশ্বাস করে থাকো, হ্যাঁ। তো একটা নদী রাতের বেলা একটা ভিন্ন চিত্র ধারণ করে, এবং তুমি আরো জানো যে অনেকে বলে যে জলপুরি, এগুলো আসলে পিশাচ, এগুলো নদীর মধ্যেই থাকে। হ্যাঁ, এগুলো এক ধরনের জিন্নাত, ওরা বলতেছে এক ধরনের জিন্নাত পিশাচ। এদের কাইন্ডটাই এরকম, এরা পানির পাশে থাকে, এরা ডিসগাইজ করতে পারে, একটা সুন্দর রূপ নিয়ে আসে মানুষের কাছে, এই করতে পারে। তো তখন উরফাত ভাই ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। বলে তুমি কি জানো যে এই নীল নদের বিভিন্ন এরকম জায়গাগুলো যেখানে তোমাদের টুরিস্টদের নিয়ে আসছি, এখানে কিন্তু মামিফাইং এর কাজগুলো হতো, অনেক পুরনো, অনেক পুরনো এখানে হতো। তো অনেক মানুষ এই ধরনের জিনিস দেখে, যদিও রাতের বেলা এখানে আসার নিয়ম নাই, বাট জেলে যারা এখন অ্যাক্টিভ আছে, অনেকে আছে কিছু কিছু জায়গায় মাছ ফিশিং করে, তারা অনেকেই অনেক কাহিনী এরকম বলছে যে তারা এরকম দেখছে। কেউ দেখতে পায় যে নদীর পাড়ে কাউকে শোয়া কাটা হচ্ছে, ওই যে যা আগে হতো সেই জিনিসগুলোই। হ্যাঁ, আমরা বাবু ভাইয়ের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, রাসেল ভাই, এটা হচ্ছে উলফাত ভাইয়ের কাহিনী। উনি একজন ট্রাভেলার, হি লাইকস টু ট্রাভেল। হয়তো কোনদিন সুযোগ পেল ওনাকে নিয়ে আসা যাবে ওনার, ইনশাআল্লাহ। প্লিজ 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 ট্রাই। উনি অ্যাকচুয়ালি আমাকে পারমিটও করছে, ওনার কিছু কাহিনী লিখে ফেলছে। আচ্ছা, ওয়েল, আচ্ছা, এটা হচ্ছে ওনার ইজিপ্ট ট্যুরের কাহিনী। হ্যাঁ, ইজিপ্টের উনি মিশরে গিয়েছিলেন মানে বেড়াতে, পিরামিডস এন্ড সবকিছু দেখতে, ট্যুরিজমের আন্ডারে। বাট সিন্স উনি ট্রাভেলিং খুব লাইক করেন, আর ওনার অবস্থাটাও ট্রাভেলিং করার মতোই আর কি, ওয়েল কমফোর্টেবল পারসন। তো উনি ট্রাভেলার্সদের থেকে বেরিয়ে উনি থেকে যান কিছুদিন। উনি বলে যে আমি একটু এক্সটেন্ড করবো আর কি। ওরা যদিও ওনাকে মানে স্ট্রংলি অ্যাডভাইস করে যে এটা থাকা ঠিক না, বিকজ যখনই আপনি ট্যুরিজমের বাইরে যাবেন আমাদের, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন আপনি। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি। তো উনি এটা মানে না, উনি আর কি ওদের কনভিন্স করেন যে হি ইজ কেপেবল অফ দ্যাট। সো উনি লোকাল একটা ট্যুরিজম ইসের সাথে কথা বলেন যারা এই ট্যুরিজম করে আর কি, এরকম একটা লোকের সাথে। তো তারা বলে যে ঠিক আছে, সবকিছু উনি টাকা পয়সা দিয়ে তাদের কি করেন। ওনার প্ল্যান ছিল যে পিরামিডের যে এলাকাগুলোতে ট্যুরিস্টরা থাকতে পারে সেসব এলাকায় উনি থাকবেন কয়দিন, এবং ওনার মেন ইসে ছিল যে আমি সন্ধ্যার পরের সময়গুলো থাকতে চাই, কারণ দিনের বেলা যে ঘোরাঘুরিটা হয় সেটার মধ্যে নাকি আসলে তেমন কিছু আর কি পাওয়া যায় না, মানে চার্ম পাওয়া যায় না, বাট খুবই একটা অর্ডিনারি জিনিস হয়, দেখে আসা যায়। আচ্ছা, তো উনি ওদেরকে কনভিন্স করেন এবং তারা তাকে ওই ব্যবস্থা করে দেয় আর কি। তো উনি যেটা বলেন যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা ওনার যে পিরামিডের বাইরের অংশটা আর কি,
বলে যে যখনই ওখানে কিন্তু বেশ ঠান্ডা, আমরা যতদূর জানি যে গরম এরকম কিন্তু না, বেশ ঠান্ডা জায়গা। তো বলতেছে যে সন্ধ্যার পরে ওই জায়গাটা আসলেই একটা ডিফারেন্ট চেহারা ধারণ করে ফেলে, মানে মানে একদম কাছাকাছি যেতে দেয় না। হ্যাঁ, মানে যেখান থেকেই যে জায়গাটাই আপনি থাকতে পারবেন, মানে অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ, হঠাৎ মনে হয় যে আপনার যে কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এত নিশ্চুপ একটা জায়গা, কিন্তু সেখানে মনে হয় যে একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে, মানুষজন চলাফেরা করতেছে, লাইক লিসেনিং টু ভয়েসেস এন্ড স্টাফ। এটা অবজার্ভ করাটা খুবই একটা ডিফারেন্ট অবজারভেশন, সেটা সে বললো আর কি উনি। যাই হোক, এরকম 3 দিন 4 দিনের মধ্যে একদিনকার ঘটনা আর কি। উনি ওই লোকাল ট্যুর গাইডকে মানে কনভিন্স করে চলে গিয়েছিলেন নদীর পাড়ে আর কি। আচ্ছা, এটা বলা গল্পটা তো খুব ইন্টারেস্টিং লাগছে, Right, মানে right, হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং। নদীর পাড়ে, এবং উনি এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়েছেন নদীর পাড় সম্বন্ধে, ওনার সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো উনি নদীর পাড়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেন যাওয়ার জন্য। তো তো যেতে যেতে জায়গাটা উনি মানে বেছে নেন, একটা জায়গায় যান, সেখানে রাসূল ভাই মানুষজন খুব কম, মানে নাই, মানে যেখান থেকে ওনাকে উনি টুরিস্ট গাইড বলছে যে তুমি এখানে আসছো আমার সাথে, বাট তুমি অবশ্যই অবশ্যই আমাকে না নিয়ে কোথাও যাবে না। হ্যাঁ, এটা খুবই, তুমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে ব্যাপার স্যাপারটা কি, বলে যে না আছে, অনেক প্রবলেম আছে। তো উনি বলতেছে এটা কি লৌকিক ব্যাপার স্যাপার না অলৌকিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, বলে আছে, অনেক রকম লৌকিকও আছে, মানে অনেক রকম মানুষ আছে, ওরা কিডন্যাপ করে নেয়, এটা সেটা হয়, বা বিপদ হতে পারে তোমার। হ্যাঁ, সো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, বা আমার ইনস্ট্রাকশন ছাড়া কোথাও মুভ করবে না। তো উনি ওদের কথা শুনে উনি ওনার মতো যারা কিউরিয়াস মাইন্ড, যারা কিন্তু আসলে কিউরিয়াস কাজকর্ম করতে পছন্দ করেন বেশি, তো উনি ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকি, এখান থেকে নদী তো প্রায় কয়েকশো মিটার দূরে, তো আমি এখানে বসে আছি, এখানে সিগারেট খাবো এবং আমার মতো সময় কাটাবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার রিক্সে চলে যাও। তো ওই লোকটা তার যে টেন্ট টাইপের আছে, মানে ফিক্সড টেন্ট টাইপের, ওখানে চলে যায়। উনি বসে আছে, অনেকক্ষণ বসে থাকে। তো বললো যে বেশ নীরব, হ্যাঁ, মানে শুধু নদীর শব্দ পাওয়া যাচ্ছে, এবং যে জায়গাটা গেছেন একটা পাথুরে একটা জায়গা আর কি, এন্ড দ্যাটস দ্য রিভার নাইল, কিন্তু নীল নদ। নীল নদ। তো বসে আছেন, তো পাথুরে একটা অঞ্চল, বেশি সে। তো একসময় উনি বসে থাকতে থাকতে উনি সিগারেট খান, সিগারেট খেয়ে একসময় বসে থাকতে ওনার ঝিমুনি চলে আসে এবং উনি ঘুমিয়ে যান। তো ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপরে উনি বলছে যে উনি যখন ঘুমিয়ে আছে, হঠাৎ উনি ফিল করেন যে উনার চেতনা আসছে, জেগে গেছেন উনি, কিন্তু উনি নড়তে পারতেছেন না। ইটস লাইক বোবায় ধরার মতো একটা জিনিস, যেটা আমরা সবসময় জানি স্লিপ প্যারালিসিস। বাট ওনার সারপ্রাইজটা এরকম, উনি চোখ মেলতে পারছেন, এবং চোখ মেলে দেখতেছেন যে 4-5 জন মানুষ ওনাকে চেপে ধরে রাখছে, মানে আবছা আবছা বোঝা যাচ্ছে মানুষ, এবং ওনার হাত পা সব চেপে ধরে রাখা, মানে উনি নড়তে পারছেন না। পুরো অনেক মানে চিৎকার করার চেষ্টা করতেছেন, কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো একটা সময় নাকি ওনার মানে কাইন্ড অফ লাইক সাইকোলজিক্যাল একটা মানে মানে কথা আদান বোঝানোর মতো ব্যাপার এসে গেছে, উনি মন থেকে যা বলতেছেন সেটা উত্তর পাচ্ছেন এরকম। তো উনি বলতেছেন যে আমাকে ধরে রাখছো কেন, আমি যেতে দাও, তোমরা কারা, এটা এই ধরনের কথাবার্তা আর কি, আচ্ছা আচ্ছা আর কি জড়ানো। তারা বলতেছে যে না, এখানে যারা আসে তাদেরকে আমাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, তোমাকেও দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, যে তুমি কি জানো এই জায়গাটা কত পুরানো, এখানে কত কিছু আছে, আমাদের অনেক কিছুই আছে। তো উনি খুব মানে আপনার করে, মানে গোঙাতে থাকে, এটা সেটা, মানে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়, এবং উনি ফিল করতে থাকে যে ওনাকে কেউ কেটে চিড়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার। তো এই পর্যায়ে অনেক গোঙাতে এক সময় দেখেন যে উনি হঠাৎ করে মানে ওনার মানে নড়তে পারেন, কেউ নাই, একটু পর উনি পায়ের শব্দ পান যে ওই যে গাইড যে সে আসছে ওখানে। গাইড আসার পর ওনার শব্দ শুনে গাইড বলে তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন, তোমাকে আমি বলছি যে এত দূরে থাকতে, তুমি এখান থেকে একদম নদীর কাছাকাছি চলে আসছো, কাজটা ঠিক করো নাই। এখানে তোমাকে লৌকিক অলৌকিক বলতে যেটা বুঝেছি, এখানে কিন্তু কুমিরও আছে পানির পরে, হ্যাঁ, তুমি এই কুমিরও তোমাকে ধরতে পারে, এবং আমাদের এই নায়ালের ফ্রক্স অনেক ডেঞ্জারাস জিনিস, এসে বোঝায়। তো উনি বলে যে হাঁপাতে থাকে, বলে যে অ্যাকচুয়ালি আমি তো টুরিস্ট, আমি অ্যাডভেঞ্চারার, আমি ঘুরি, এটা আমার পছন্দের জিনিস, বাট তুমি আমাকে বলো, সিন্স তুমি টুরিস্ট গাইড, তুমি এখানে অনেক মানুষকে নিয়ে আসো, তুমি বলো অলৌকিক ব্যাপারটা কি। তো তখন ওকে বলতেছে ওনাকে যে আসলে নদী তো পুরানো অনেক, এই রিভার নায়ালি হাজার হাজার বছরের পুরানো, এছাড়া আরো অনেক নদী আছে, পৃথিবীর বিভিন্ন নদী। একটা জিনিস তুমি কেন বোঝো না, নদীতে অনেক রকম চর্চা হয়, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে। হ্যাঁ, বলে নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, যদিও এটা পাহাড় থেকে হয় বা অন্য কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, নদীর পাড়ে জনবসতি হয়, সেখানে একটা জনবসতির ইতিহাস থাকে, মানুষ অনেকেই তোমরা জানো
এটা আমাদের এই আফ্রিকান মিডল ইস্টার্ন প্র্যাকটিসের মধ্যেও আছে, যে নদীর মধ্যে অনেক কিছু করা হয়, অনেক রকমের তাবিজ কবজও করা হয়। অনেক প্রাচীন নাবিকরা অনেক কিছু ফেলে দিত, অনেক দত্ত দানব জিন তুমি যদি বিশ্বাস করে থাকো অনেক কিছু- বোতলে হ্যাঁ, ভর্তি বোতলে করে, ভরে হ্যাঁ, ফেলা হ্যাঁ, হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সো একটা নদী রাতের বেলা একটা ভিন্ন চিত্র ধারণ করে। এবং তুমি আরো জানো যে অনেকে বলে যে জলপুরি, এগুলো আসলে পিশাচ, এগুলো নদীর মধ্যেই থাকে। ও হ্যাঁ, এগুলো এক ধরনের পিশাচ। জিন্নাত, ওরা বলতেছে এক ধরনের জিন্নাত পিশাচ। এদের কাইন্ডটাই এরকম, এরা পানির পাশে থাকে, এরা ডিসগাইজ করতে পারে, একটা সুন্দর রূপ নিয়ে আসে মানুষের কাছে, এই করতে পারে। তো তখন উর্ফাদ ভাই ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। বলে তুমি কি জানো যে এই নীল নদের বিভিন্ন এরকম জায়গাগুলো যেখানে তোমাদের টুরিস্টদের নিয়ে আসছি, এখানে কিন্তু মামিফাইং এর কাজগুলো হতো, হ্যাঁ, এখানে আচ্ছা, অনেক পুরনো সেই অনেক কথা। পুরনো এখানে হতো। তো অনেক মানুষ এই ধরনের জিনিস দেখে, যদিও রাতের বেলা এখানে আসার নিয়ম নাই, বাট জেলে যারা এখন অ্যাক্টিভ আছে, অনেকে আছে কিছু কিছু জায়গায় মাছ ফিশিং করে, তারা অনেকেই অনেক কাহিনী এরকম বলছে যে আচ্ছা। তারা এরকম দেখছে, কেউ দেখতে পায় যে নদীর পাড়ে কাউকে শোয়া কাটা হচ্ছে, ওই যে মামিফাইং যা মাছ হচ্ছে। আগে হতো আগে সেই হতো জিনিসগুলোই হ্যাঁ, রিপিট। তো, হ্যাঁ, তুলফাত ভাই শুনে যে ভয় পেয়েছে। আচ্ছা, একটা জিনিস শুধুমাত্র জিজ্ঞেস করি, যদি আমাদের সময় বেশি না, তারপরেও যে এই জিনিসগুলো আসলে দেখায় যে হুম, হুম। এটা মানে কেন, মানে কি এটা উদ্দেশ্য? আমি যতটুকু বুঝি, এবং ওনার সাথে আমি যে ডিসকাশন করছি, উনি তো ঘুরে বেড়ান, উনি বলেন যে আসলে এই এদের কাজটাই হচ্ছে, জিনদের কাজটাই হচ্ছে যে মানুষকে কিছু জিনিস রিপিটেশনস দেখানো, ভয় দেখানো। দে ওয়ান্ট টু প্রুভ দ্যাট সোল ডাজ এক্সিস্ট, মানে সোলস গুলো আছে, সোলস ডু এক্সিস্ট ইন দ্য আর্থ, তারা মানুষেরই আত্মা, তারা ঘুরে বেড়ায়। এটা কিন্তু আসলে আমাদের বিলিভের থেকে সম্পূর্ণ আলাদা, একদম different, রিলিজিয়াস হ্যাঁ, হ্যাঁ, বিলিভ। আমি আমাদের ধর্মের সোল বলি, বলে, হ্যাঁ, হ্যাঁ, মানে বা অন্যান্য মানে religion আত্মা যেটা আমরা বলা বলি, হয়, হ্যাঁ, সেটাই। ক্রিশ্চিয়ানিটিতে বা এসব বলা হয় সোল কিন্তু আসে না। আসে না। সিম্পল একটা লজিক রাসেল ভাই, যে আপনি মানে আমরা যাতে বিশ্বাস করি সোল, আমাদের মারা যাই, এটা বিশ্বাস করতেই হবে আমরা মারা যাই। জি। আমাদের সোলটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায় আমাদের কাছ থেকে, এবং নিয়ে যায় কিন্তু উনি এটা আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, এবং সেটা একটা জায়গায় প্রিজার্ভ থাকে, তার একটা হিসাব কিতাব বা ঘুম পাড়ায় দেয়, কিছু একটা হয়। হ্যাঁ, অবশ্যই, মানে ভালো কাজ করলে তাকে ঘুম পাড়ায় দেয়, খারাপ কাজ করলে তার উপর একটা অত্যাচার হয়। যারা আত্মহত্যা করে তাদেরকে সিজিল নামে একটা স্থানে নিয়ে যায়, আটকায় রাখে, যেখানে সময়ের কোনো নাই, তারা কিয়ামত পর্যন্ত ওখানে আটকানো থাকবে। সো দে হ্যাভ নো ওয়ে টু কাম ব্যাক এন্ড স্কেয়ার পিপল। অনেকে বলে যে ভালো কাজের জন্য কিন্তু অনেকে- ওই যে আপনি বলছেন যে কারিনের যে ব্যাপারটা, যদি আপনি সেই হ্যাঁ, হিসেবে এটাই বলছি যে এই কারিন ইজ এ কাইন্ড অফ জিন্নাত, যারা মানুষের সাথে সেটাই। লাইন থাকে, এন্ড এক একজন মানুষের লাইফ স্প্যানে থাকে এক একজন, এবং তার সেই জিনিসটাকে সে ওভার অ্যান্ড ওভার দেখাচ্ছে মানুষকে। তো এই জিনিসগুলো আসলেই সব এই জিনদেরই কাজ। হ্যাঁ, এই যে জিন বা ডিমান যাই বলেন, এদেরই কিন্তু কাজ, জিনিসগুলো তারা ওভার এন্ড ওভার দেখাচ্ছে। এবং একটা জায়গা যখন পুরান হয়ে যায়, তখন সেটার প্রতি তারা একটা ফ্যাসিনেশন ফিল করে, এবং ওদের নিজস্ব যে রেসিডেন্স, তাদের যে বাসস্থান, সেটাকেও সিকিউর করার দরকার আছে। আমরা যদি সবই দখল করে নিই, তাহলে তো ওরা থাকতে পারবে না, ঠিক না? তো ওদেরও ওই জায়গাগুলোতে ওরকম থাকার একটা ব্যাপার আছে, ওরা চায় না ওদের জায়গাগুলোকে ইনভেট করুক। তো মানুষের কাছে একটা ভীতি সঞ্চার করে রাখা তাদের জন্যই। তবে নদীর যে প্রাণ আছে, এটা খুব একটু ডিফারেন্ট টাইপের, আমার কাছে একটু আমার কাছে, হ্যাঁ, কারণ- কিন্তু আমি এটা আমার কাছে নতুন না, মানে এই কথাটা, এই জন্য আমার খুব ভালো লাগলো জিনিসটা। যে আমার একটা ফ্রেন্ড, ও আমাকে একবার এই টাইপের কিছু একটা বলেছিল, এবং নদী শুধুমাত্র প্রাণ আছে এটুকু তো আপনি বললেনই, ও বলছিল যে প্রাণ শুধু না, নদী প্রতিশোধন, এরকম এবং ধরনের। একটা মজার একটা, আমি যদি ভুল করে থাকি, যাতে আল্লাহ মাফ করে দেয়, জিনিসটা হচ্ছে একটা নীল নদের কিন্তু একটা ইতিহাস আছে, যে নীল নদ এক সময় স্যাক্রিফাইস নিত। আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি একবার একটা চিঠি লিখে দিয়েছিলেন যখন নীল নদ শুকিয়ে যেত, যে হে নীল নদ, যদি তুমি তোমার আল্লাহর ইচ্ছা প্রবাহিত হয় তুমি পানি দেবে, আর যদি তুমি আচ্ছা, নিজের ইচ্ছা প্রবাহিত হয় তোমার জল আমাদের দরকার নেই। এবং আচ্ছা। চিঠিটা উনি রেখে দিতে বলছিলেন। তো ওইটা যখন রেখে দেয়, তখন নাকি সাথে সাথে পানিতে এসে পুরা নীল নদ ভরে যায়। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এখন এইটাতেই আমরা একটা ছোট্ট ব্রেক নিতে চাই, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসতে চাই। আমাদের আরো নতুন গেস্ট রয়েছে বেশ কিছু, আমরা তাদের ঘটনা শুনতে চাই। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। ফারহান, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহান একটু বাজ্যে নিয়ে কিছু বলে নাই, ফারহানের কাছ থেকে কিছু শুনতে চাই প্লিজ। কেমন লাগছে? ফারহান হচ্ছে আমাদের সেই মানে গেস্ট যে হচ্ছে একদম মানে আমাদের সাথে ভূত এফএমের অংশ, অনেক মানে একদম শুরু থেকে এখন পর্যন্ত। তো রেডিও ফুর্তির 11 বছর বার্থডে পালন করছে, এবং আজকের বিশেষ দিনে আপনি এখানে, কেমন লাগছে আপনার কাছে? জি ভাই, আমার আসলে অনেক ভালো লাগছে, কেননা পুথি ফিল্মের একদম 2010-11 থেকে আমি Right. আর রেডিও ফুর্তির সাথে এইভাবে আসলে সম্পর্কটা গড়ে উঠেছে আস্তে আস্তে, আপনাদের সাথে, সবার সাথে। তো আসলে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসার অনেক বিষয়, ভালো লাগার অনেক বিষয় এই রেডিও ফুর্তির সাথে জড়িত।
আর এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে বাবু ভাই। বাবু ভাই ওনার সাথে ওয়ান্ডারফুল পারসন, হ্যাঁ, ওয়ান্ডারফুল পারসন। মানে অ্যাজ এ হিউম্যান বিইং, মানে এজ এ বড় ভাই অনেক ভালো একটা অনেক মানুষ। ভালো। তো ওনার সাথে এখানে পরিচয় হয়েছে, আপনার সাথে পরিচয় হয়েছে, মাসুম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো এখানে এসে আসলে অনেক ভালো লাগার একটা বিষয় আছে যে সেটাই। আপনাদের আমরা একটা ফ্যামিলির মতো আসলে সবাই এখনো হয়ে গেছি, এটা মানে অস্বীকার করার কিছু নেই। So, বাবু ভাইয়ের কাছে আজকে যে ঘটনাগুলো মানে চমৎকার ছিল আসলে, সিরিয়াসলি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ফারনান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব ঘটনায়, কারণ আমাদের হাতের সময় একটু কম। আপনার ঘটনায় চলে যায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি। Thank you. আব্দুল করিম চয়ন, রংপুর জেলার গঙ্গাচড় উপজেলা থেকে এসেছি। জি, রাসেল ভাই, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। গতবার যখন আমি ঢাকা এসেছিলাম, তো যাওয়ার পথে আমার ফ্রেন্ড তার বাড়িতে ইনভাইট করেছিল আমাকে যাওয়ার জন্য। আচ্ছা। আর সেখানে আমার একটা কাজ ছিল ছোট্ট, আসলে একটা ছোটখাটো শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম। হুম, তো সেই জন্যই তার বাড়িতে যাওয়া। সেখানে আমি 2 রাত ছিলাম। আচ্ছা। তো প্রথম দিন আমি সকালবেলা 10টার দিকে তার বাড়িতে যাই। যাওয়ার পর ছিলাম একসাথে, কিন্তু খুব বেশি একটু সময় দিতে পারিনি। আর সদ্য বিবাহিত, কাজেই ওর সংসারের চাপ সবকিছু সামলাতে হচ্ছে ওকে। হুম, আর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরোলাম। তাতে ও কিছু আমাকে গল্প শোনালো ওর বাড়িকে নিয়ে। আর এগুলো ও আমাকে অনেক আগেও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। হুম, তারপর রাতে ফেরার পর গ্রামের ব্যাপার তো জানেনি ভাই, যে ইলেকট্রিসিটি থাকে না প্রায়। হুম, তো সোলার ছিল, কিন্তু সোলারের চার্জ ছিল না। তো আমরা রাত 11টার দিকে ও, আমার বন্ধু শুভ এবং ওর ওয়াইফ মাইশা আর আমরা 3 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এক সময় মাইশা ভাবি আমাকে বলছিলেন যে তার বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা। যে উনি বলছিলেন যে এরকম, যে আমাদের বাড়িটাকে জিন পাহারা দেয়। আর বলছিল যে উঠোনের মধ্যে দাঁড়ালে যে বাড়িটাকে মনে হচ্ছে কেউ যেন একটা পর্দা দিয়ে ছেপে রেখেছে আর কি, শামিয়ানার মতো বা। আর আমি ওটা ফিল করেছি যে মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমি একটা ছোটখাটো গ্লোবের মধ্যে আছি আর কি, অন্যরকম একটা ফিলিং। তাও তারপর আমি ওই ঘটনার জন্য বেশ ভয় পেয়ে যাই আর কি, যেটা কেমন ধরনের একটা জায়গায় চলে আসলাম আমি হঠাৎ করে। আর মনে হয় আসা ঠিক হয়নি। তো শুভকে বলার পর শুভ বললো যে না, তোর কোনো ক্ষতি করবে না। এর পিছনে একটা গল্প আছে ভাই, সেটা হচ্ছে যে শুভর 17 পুরুষ পূর্বে 2 জন লোক ছিল। এক লোকের 2 ছেলে ছিল। তো ওনারা 2 জন একটা ক্ষমতা পেয়েছিলেন আর কি। তো একজনের মনে ছিল এটা দিয়ে মানুষকে সাহায্য করা, মানুষের ভালো করার জন্য কাজে লাগিয়েছেন। আর একজন চাচ্ছিলেন এটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করার জন্য। আর যিনি ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করতে চাচ্ছিলেন, সে ভাই তার অপর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিলেন আর কি। আর এলাকার উপর প্রভাব বিস্তার করতে যাচ্ছিলেন। কিন্তু অপর ভাই, যিনি ভালো চাচ্ছিলেন সবার, তিনি এটা হতে দেননি। এই জন্য তাদের 2 পরিবারের মধ্যে একটা শত্রুতা চলে আসে। তো এভাবেই প্রত্যেক 3 পুরুষ পর পর সবাই এই ক্ষমতাটা করে পাচ্ছে উত্তরাধিকার সূত্রে। তো সেই হিসেবে আমার বন্ধু এখন এই ক্ষমতার অধিকারী আর কি। আর ওই সময় থেকে তাদের মধ্যে একটা বই সংরক্ষিত হয়ে আসছে, যে বইটা তার কাছে আছে। রাসেল ভাই, আপনার জন্য বইটা পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি আর কি দায়ভারটা। আমরা ঘটনাটা শুনেছি প্লিজ। তো যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তো আমরা অনেক রাত পর্যন্ত সেখানে আড্ডা দিই। আর ইলেকট্রিসিটি আসছে রাত 11টার দিকে। আচ্ছা। সরি ভাই, রাত 1টার দিকে। একটার দিকে। আচ্ছা, ওকে। তো আমরা তখন ডিনারটা সেরে নিই আর কি। আর যেহেতু আমি এর আগে ঘটনাগুলো শুনেছি যে এরকম একটা কিছু হচ্ছে, আর একটা ফিল করেছে একটা ব্যাপার, কাজে আমি খুবই ভয় পাইছিলাম। তো এই জন্য আমি বাইরে বের হতেও ভয় পাচ্ছিলাম আর কি। আমার ওদের পাশের রুমে আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল, গেস্ট রুমে আর কি। তো আমি সেখানে যেতে ভয় পাচ্ছিলাম একা শোয়ার জন্য। তো আমি ওদেরকে অফার করলাম যে আমরা 3 জনই আড্ডা দিতে দিতে রাতটা কাটিয়ে দিই, আমি যেতে পারবো না আর কি ও রুমে। আচ্ছা। তো রাত 3টার থেকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো গ্রামের বাড়িতে কিন্তু ওয়াশরুম গুলো নর্মালি লিভিং রুম থেকে বা বাসা থেকে একটু দূরেই হয়, আর অন্ধকার থেকে লাইটিং এর ব্যবস্থা থাকে না। তো আমি ওর মোবাইলটা নিয়ে যাই আর কি। আর শুভকে বলি যে তুমি আর সাথে আয়, কারণ আমি একা যেতে পারবো না, ভয় পাচ্ছিলাম। তো আমার সাথে যায় ও। আর ওদের ওয়াশরুমের সামনে একটা লিচু গাছ আছে। তো আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, তখন শুভ আমাকে বললো তোকে একটা জিনিস দেখাবো, তুই কি ভয় পাবি? আমি বললাম যে আচ্ছা, কি জিনিস দেখাবি? দেখা, অলরেডি তো ভয় পেয়ে গেছি, এখন ভয় না পাওয়ারই চেষ্টা করবো। তখন ও আমাকে একটা ডালে একটা পাখি দেখালো, সেটা হচ্ছে দোয়েল পাখি একটা। তো রাসেল ভাই, পাখিটার চেহারাটা এমন ছিল যে আমরা যে নর্মালি বৃদ্ধ লোক দেখি, যে হচ্ছে যে 80-85 বছর হয়ে গেছে, উনি যেমনই থাকুক না কেন বোঝাই যায় যে ইনি বৃদ্ধ। তো পাখিটার চেহারাটা এমনই ছিল, পালকগুলো তার ঝরা এবং একদম অন্যরকম ধূসর বনের আর কি। অ্যাজ ইউজুয়াল যে পাখিগুলো আমরা দেখি না, সেরকম না। তো আমি মোবাইলে ফ্ল্যাশ ছিল, আমি সেটা দিয়ে দেখলাম যে একটা পাখি। তো রাস্তা একটা আনবিলিভেবল ঘটনা এখানে, যে ওই পাখিটার পাশাপাশি একটা ছোট একটা পাখি মানে হঠাৎ করে হাওয়া থেকে আবির্ভূত হলো। কোনো পাখা ঝাঁপানো নেই, কিছু নেই, অটোমেটিক্যালি ওখান থেকে শূন্য থেকে আর কি উদা হলো একটা।
ওখানে একটা উদয় হয়ে গেল একটা ছোট পাখি, যা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তো পরে শুনি যে আরেকটা পাখি পাখা ঝাপটাচ্ছে, তো সেটা হচ্ছে আরেকটা ডালে দেখলাম আর কি। তো আসলে আমি 5-5টা পাখি দেখলাম ওখানে, একটার পর একটা। আর দেখে মনে হচ্ছিল যে ওরা একটা ফ্যামিলির মতো আছে। আর আমার একটা স্ট্রেঞ্জ ব্যাপার সেটা হচ্ছে যে পাখিগুলো ভয় পাচ্ছিল না। আর ওরা আপনার এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা একটু আমাদেরকে বলেন প্লিজ। রাসেল ভাই, আমি বের হয়ে যেগুলো আমরা সিনেমাতে দেখে থাকি, যে আপনার হচ্ছে যে কিছু একটা উদয় হচ্ছে এখানে, শূন্য থেকে কেউ একজন চলে আসলো, ঠিক এই ব্যাপারটা সব থেকে আমার কাছে ভয় লেগেছে, যে পাখি একটা আছে ওখানে, তার পাশে শূন্য থেকে একটা পাখি চলে আসলো। এটা আমার কাছে সব থেকে বেশি strange এটা লেগেছে। আপনার স্টোরি। জি ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং এটাকে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, জি, কুমিল্লা থেকে এসেছি, ঢাকার মহাখালীতে থাকি। তো আমি আমার হিস্ট্রিতে যাওয়ার আগে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো রাসেল ভাই, আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার রুমমেট মিনারের কাছ থেকে শোনা। ওর বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী কোনো একটা গ্রামে। ওর আম্মুর সাথে এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হয়েছিল আনুমানিক 75 দিকে। তখন ছিল একটা ধান কাটার মৌসুম। ওর আব্বা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। সেখান থেকে বিকালে এসে উনি যে কৃষকটা ছিল বা ওনার কাজে যে লোকেরা ছিল তাদেরকে নিয়ে ধান কাটতে যেতেন। আর এদিকে ওর মা রাত জেগে, সকাল থেকে রাত জেগে ধান সেদ্ধ করতেন। ধান সেদ্ধ করতেন। তো যেদিন ঘটনা, ওই দিন ওনার আব্বা ধান কাটতে গেলেন। সেদিন আন্টিও ধান সেদ্ধ করছিলেন। তো ধান সিদ্ধ করতে করতে রাসেল ভাই, তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির ব্যবস্থা, হারিকেনের ব্যবস্থা ছিল। তো ধান সিদ্ধ করতে করতে ওনাকে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 12টা-1টা। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তার উপর গ্রাম, বুঝতেই পারছেন অনেক আগে। একদম। তারপর উনি ধান সেদ্ধ করে সবকিছু একদম ওকে করে উনি ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে গেলেন। ওনাদের গ্রামে ওনার বাড়ির পাশেই পুকুর ছিল। পুকুরে গোসল করতে যান, হাতে ছিল কফি। তো উনি যখন গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে উনি পুকুরের ঘাটে কফি ঢালতে যতটুকু দেখা যায়, উনি দেখলেন যে একজন সুন্দর একজন মহিলা সেখানে গোসল করছে। তো উনি চিন্তা করলেন হয়তো পাড়া প্রতিবেশী কেউ হবে গোসল করছে। তো উনি ওনার পরিচিত কয়েকজনের নাম ধরে ডাকলেন। কিন্তু রাসেল ভাই, উনি নাম ধরে ডাকলেন ঠিক, কিন্তু ওই মহিলা কোনো সারা শব্দ করেনি, সে তার মতো করেই গোসল করছে। তো তিনি চিন্তা করলেন হয়তো নতুন কেউ হয়েছে, আসছে, এই জন্য হয়তো তার সাথে কথা বলছে না বা ডাকে কোনো সারা শব্দ করছে না। তো উনি ওনার মতো করে গোসল করে একদিক দিয়ে নেমে ঘাটের একদিক দিয়ে নেমে গোসল করে চলে আসেন। তো আসার পর ওনার হাজবেন্ড এখনো আসেনি। তো উনি চিন্তা করলেন যে যেহেতু অনেক সারাদিন পরিশ্রম করলেন, তো একটু জিরিয়ে নিই। তো রাসেল ভাই, আগেকার দিনে যে বেড়ার ঘরে যে বেড়ার দরজা ছিল, ওই দরজাটা একটু হালকাভাবে লাগিয়ে ভেতরে যে হারিকেন ছিল, হারিকেনের যে আলোটা ওইটা একটু নিভু করে উনি জ্বালিয়ে রেখেছিলেন। রেখে উনি খাটের উপর শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তো ঘুমিয়ে পড়েন, হঠাৎ করে এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ফিল করেন যে তার গলার মধ্যে কেউ চেপে ধরে আছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধু চেপে ধরে আছে এটাই বড় কথা না, ওনাকে টেনে হিসড়ে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক প্রকার দুজনে মিলে, মানে যে অদৃশ্য জিনিসটা তাকে ধরে রেখেছে এবং তিনি দুজনে মিলে খুব ধস্তাধস্তি করছে। মানে এর ধস্তাধস্তি, এমন ধস্তাধস্তি, মানে অনেক রকম ধস্তাধস্তি হচ্ছে। ইভেন তার গলার মধ্যে এবং তার পায়ের মধ্যে, পায়ে ধরে তো নিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে ক্রেস পড়ে যায়, দাগ পড়ে যায়। এই ফাঁকে ওনার হাজবেন্ড আসলেন। আসার পর ওনার হাজবেন্ড যেটা বললেন যে উনি দেখলেন যে ওনার স্ত্রী ওই দরজার সামনে বসে হাত পাও ছোড়াছড়ি করছে। সাথে সাথে গিয়ে উনি ওনার ওয়াইফকে ধরলেন। ধরার পরে উনি সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। যাওয়ার পরে যাকে ওই রাতে অনেক পানি টানি দেওয়া হয়েছে, বাট উনি জান ফেরেন ওনার। তো উনি সকালবেলায় মসজিদে যে ইমাম সাহেব ছিলেন, গ্রামের মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসলেন। আনার পরে উনি দোয়া দরুদ পরে ওনাকে ফু দেন, পানি করে দেন। দেওয়ার পরে জাকালার রহমতে উনি সুস্থ হয়। হওয়ার পরে ওই হুজুরকে জিজ্ঞাসা করে যে হুজুর আসলে ওর হয়েছিল ওটা কি, গতকাল রাত্রে ওকে দেখলাম এমন, ওর প্রবলেমটা কি। তো হুজুর যেটা বললেন যে আসলে গতকাল রাত্রে আপনার স্ত্রী যে পুকুরে গোসল করতে গিয়ে যে মহিলাটাকে দেখেছিল, ওটা ছিল একটা পরী। ওখানে নিরিবিলি গোসল করছিল, কিন্তু আপনার ওয়াইফ তাকে ডিস্টার্ব করার ফলে সে তার উপর খুব রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার ফলে সে প্রতিশোধ স্বরূপ রাতে তাকে মেরে ফেলতে চায়, বা তাকে যদি বাড়ি থেকে নিয়ে যেত তাহলে তার হয়তো এতক্ষণ ডেড বডি পাওয়া যেত।
তো রাসেল ভাই ওনাকে তাবিজ পরা দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, পানি পরা দেওয়া হয়, দেওয়ার পরে বলা হয় যে এগুলা ব্যবহার করার জন্য। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। তো অনেক বছর পর ওনাকে বলা হয়েছিল কন্টিনিউ তাবিজটা ইউজ করার জন্য, কিন্তু অনেক বছর পর উনি একবার অজু করার জন্য অজু করার জন্য ওই তাবিজটা খুলে রাখেন। খুলে উনি মাগরিবের সময় অজু করতে চান, ওই ঘাট দিয়ে তিনি অজু করতে যান। যাওয়ার সময় তিনি যখন ঘাটে নামবেন, হঠাৎ করে কে যেন তাকে গলায় চেপে ধরে একদম উপরে তুলে সজোরে পেছন দিকে ধাক্কা মেরে ফেলে দিলে ওনার পেছনে সুপারি গাছ ছিল, সুপারি গাছের মধ্যে উনি ওনার পিঠ লেগে প্রচন্ড রকমের আঘাত পান এবং তিনি সেখানে অবস্থান হয়ে যান। তো ওনাকে আবার ধরাধরি করে ওখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওনাকে আবার ওই পানি পড়া বা তাবিজ দেওয়া হয়। হুজুরকে আনা হয়। তখন ওই হুজুর ছিলেন না, অন্য হুজুর ছিলেন। তো হুজুর বলেন হয়তো ওনার সাথে আগে যে জিনিসটা ছিল বা নতুন কোন একটা জিনিস হয়তো ওনার উপরে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর আজকে তিনি যেহেতু তাবিজটা খুলে রেখেছেন, তো তাকে অ্যাটাক করে একটা মোক্ষম সময় পেয়ে যায়, যার কারণে তাকে আজকে অ্যাটাক করা হয়। যাকে আল্লাহ বাঁচিয়েছে, যেহেতু মাগরিব রক্ত আজানও পড়ে গেছে, সেই জন্য আল্লাহ বাঁচিয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে তিনি যতদিন বেঁচে আছেন ওই তাবিজটা তাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই এখানে লিখছেন। মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন এবং তার আজ পর্যন্ত কোনো কমেন্ট পড়া হয়নি, বাট এখন কমেন্ট পড়া হলো। থ্যাংক ইউ সো মাচ এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এমডি রাব্বি হাসান আমাদের সঙ্গে আছেন, জাভেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদ, এছাড়াও রুহান আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অনিদ্র হোসেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন SH জুয়েল, মহিউদ্দিন সৌরভ আমাদের সঙ্গে আছেন, তাওহিদ হাসান সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ বশিরা নিঝুম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন আব্দুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নোয়াখালী থেকে রুহুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রিফাত হাসান সহ আরো অনেকে ফুর্তির পেজে। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আর যে রাসেলের যে পেজটা রয়েছে, অর্থাৎ ভূত ফিল্মের যে পেজটা রয়েছে, সেখানেও অনেকে আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে যারা আছেন, নিয়ামত শালবাড়ি আতিক আমাদের সঙ্গে আছেন, AR রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে আছেন ফারহান জাবিল আমাদের সঙ্গে আছেন, আরিফা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন উত্তম রয়, এছাড়াও ফারহিন খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ প্রান্ত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদি আমাদের সঙ্গে আছেন, সঞ্জয় আমাদের সঙ্গে আছেন, সিনথিয়া তানজিলা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইজ অসম, দ্য সাউন্ড ইজ দ্য সোল অফ ভূত এফএম। আজকের সব স্টোরি অনেক স্কেরি and I'm having goosebumps. Thank you so much আমাদের সঙ্গে থাকার জন্য। এবং তিনি বলছেন তিনি আরো ভয় পেতে চান। তো আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আশা করছি যে নেক্সট টাইম আপনাকে আরো বেশি ভয় দিতে পারবো। প্রতিদিন আমরা সেটা এক্সপেক্ট করি যে গত সপ্তাহে চাইতে বেশি ভালো হবে আজকের সপ্তাহে। এটাই তো চাইবো আমরা, খুব স্বাভাবিক, তাই না? কিন্তু ঘটনা সবসময় সব রকম ঘটনা যে পাওয়া যায় তা না। আপনারা চেষ্টা করবেন এবং মানুষজনকে আরো বেশি ইন্সপায়ার করবেন বেশি বেশি করে আমাদের এই ঘটনা পাঠানোর জন্য, তাহলে আমরা পেয়ে যাব। এবং সেই ঘটনা কিভাবে পাঠাতে হবে, আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। সেইখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এছাড়াও আমাদেরকে আপনারা লিখেও পাঠাতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। ডু ফুর্তি উইথ 88 FM অ্যান্ড বার্থডের মানে অনেক অনেক শুভেচ্ছা রেডিও ফুর্তির সাথে আপনাদের সবাইকেও, এবং কারণ আপনারা রেডিও ফুর্তির পার্ট আছে।